3টে মাস্টার ক্লাস হবে আজকে প্রথম দিন। যেহেতু ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম, কর আইনজীবী এক্সাম, এবং আমরা আসলে পরীক্ষায় কিভাবে পাশ করতে চাই সেটি আমাদের মুখ্য বিষয়। যে কারণে আমরা একদম এক্সাম ফোকাস আজকের সিনারিওটা সাজানোর চেষ্টা করছি। আমি আমি তো আজকে আপনাদেরকে কিছু শিখাবো না, বাট হয়তো কিছু ধারণা দিব, যে ধারণার আলোকে আপনাদের স্টাডি সিস্টেমটা একটু সহজ হতে পারে। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই বিগত বছরগুলোর প্রশ্ন প্যাটার্নটা পর্যবেক্ষণ করব, এবং তারপরে দেখব যে প্রশ্নের ধাঁচ কেমন হতে পারে। প্রথম হচ্ছে অতীত বিশ্লেষণ করব, দেন হচ্ছে বর্তমান প্রশ্নের ধাঁচ সেই অনুপাতে কেমন হইতে পারে। ট্রেন্ড আছে না, যে কিভাবে চেঞ্জ হতে হতে আসছে, তাইলে এখন কি হইতে পারে, জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করব। তারপরে আয়কর আইনটি সহজে ক্যাপচার করার কিছু সিম্পল কৌশল দেখাবো। যে অনেক সময় আমরা অনেকেই চিন্তায় পড়ে যায় যে এত বড় একটা আইন, আইনে কতগুলো ধারা আছে কেউ জানেন? আপনারা ইনবক্সে বলেন তাইলে ভালো হবে, কারণ প্রচুর সাউন্ডে 345টা ধারা আছে। নাইস, আপনারা তো অনেক জানেন, আপনাদের তো ফ্রি এই সেশনের দরকারই ছিল না। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে ধরে নিয়েছি আপনারা কিছুই জানেন না। বিশেষ করে আমার লার্নার যারা, আমি সবসময় টার্গেট করি যারা একদম অল্প জানেন, তাদেরকে নিয়েই টার্গেট করি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা একটু বলার চেষ্টা করব যে কিভাবে স্টাডি করবেন, স্টাডি ম্যাটেরিয়ালস কি হতে পারে, আয়কর অংশ থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, এগুলো নিয়েই আজকে মূলত কথা বলবো আমরা। প্রথমেই দেখেন, আমরা আইটিপি পরীক্ষা দিব। আইটিপি পরীক্ষার সিলেবাসে কি কি আছে? সিলেবাসের মধ্যে আয়কর আইন 2023, অর্থ আইন 2024, আয়কর বিধিমালা 1984, উৎসেকর বিধিমালা 2024, এডিআর বিধিমালা 2024, দান কর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি। দেখতে অনেক বিশাল একটা সিলেবাস মনে হয়, আমাদের হাতে খুবই অল্প সময়। তাহলে এত বড় সিলেবাস আমি এত অল্প সময়ে কিভাবে কভার করব? আপনাকে যখন বলবো আয়কর আইন 2023, তার মানে এর মধ্যে যা যা আছে সবই কিন্তু যে কোনো জায়গা থেকে আপনাকে টেস্ট করতে পারে। ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে এটাকে আমরা কিভাবে সংক্ষেপ করতে পারি, প্রথমেই হচ্ছে সাইজটাকে ছোট করে নিয়ে আসা। আপনি যখন একটা স্টাডি ম্যাটেরিয়ালস এর সাইজটা ছোট করে নিয়ে আসতে পারবেন, তখন আপনার কাছে কিন্তু সবকিছু সহজ মনে হবে, মানে অনেকটা কম্পারেটিভলি সহজ মনে হবে। তাইলে দেখেন, আমরা যদি এটাকে সহজ করতে যাই, সংক্ষেপ করতে চাই, তাইলে মাত্র সিলেবাসের অংশ 3টা। এর মধ্যে দেখেন 1 থেকে 7 পর্যন্ত সবই কিন্তু ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার এই পরীক্ষায় ইনকাম ট্যাক্স একটা সিলেবাস, সেই ইনকাম ট্যাক্স সিলেবাসটা কত ইম্পর্টেন্ট এটাকে বিভিন্নভাবে বলে সেটাই কিন্তু প্রমাণ করছে। ঠিক আছে? তার মানে দেখেন, আয়কর আইন, অর্থ আইন, আয়কর বিধিমালা, উৎসেকর বিধিমালা, এডিআর বিধিমালা, দান কর আইন, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, সব কিছু ইনকাম ট্যাক্সেরই অংশ। কাজে আমরা ইনকাম ট্যাক্স বললেই কিন্তু হয়ে যায়, এত কিছু বলার দরকার পড়ে না। তারপরে হিসাব বিজ্ঞান, বাংলা ও ইংরেজি। তাহলে আমাদের একটা বিশাল সিলেবাস মাত্র অনেকটা সহজ হয়ে গেছে, তাই না? মাত্র 3টা হচ্ছে গিয়ে আমাদের মেইন অংশ: ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, বাংলা, ইংরেজি। ওকে, এবারে আসেন লিখিত পরীক্ষার সময় ও পাস মার্কস। আমরা সবাই জানি, এগুলো নিয়ে খুব বেশি কথা বলার এখন প্রয়োজন নাই। লিখিত পরীক্ষা হবে 3 ঘন্টা, 100-র মধ্যে আমাদেরকে 50 পেতে হবে। মৌখিক পরীক্ষার কথা বলছে এখানে, 50 মার্কসের পরীক্ষা, 25 আমাকে পেতে হবে।
এখন কোন অংশ থেকে কত কত মার্কসের প্রশ্ন আসতে পারে, এটা যদি আমরা একটু বুঝতে পারি তাইলে আমরা বুঝতে পারবো যে কোন অংশে আমি কতখানি আহ, গুরুত্ব দিব। তাহলে দেখেন প্রথমেই ইনকাম ট্যাক্সের গুরুত্বটা হচ্ছে 7 গুণ। কিভাবে 7 গুণ? কারণ একটা জিনিসই 7 বারে বলছে, তার মানে 70% ইম্পর্টেন্স আপনাকে ইনকাম ট্যাক্সের উপরে দিতে হবে। দেন হচ্ছে অ্যাকাউন্টিং, দেন হচ্ছে বাংলা ইংরেজি। বাংলা ইংরেজি আবার একটার ভিতরেই লাগছে, তার মানে কি বাংলা ইংরেজি অপেক্ষাকৃত খুব ছোট একটা অংশ। হিসাব হিসাব বিজ্ঞান মোটামুটি একটা পার্ট থাকবে। তো এভাবে আমরা কিন্তু তুলনা করতে পারি। এখানে বাংলা ইংরেজিকে যদি আলাদা গুরুত্ব দিত তাহলে হয়তো আরো হয়তো। যাই হোক, আমাদের বাংলা ইংরেজি না, আমাদের মূল টপিকস হচ্ছে ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং। এই দুইটা বিষয়ে আমাদের ভালো দক্ষতা, ভালো নলেজ থাকতে হবে। ওকে, ইনকাম ট্যাক্স থেকে 50 থেকে 60 মার্কস থাকতে পারে। ইনকাম ট্যাক্স থেকে 50 থেকে 60 মার্কস থাকতে পারে। অ্যাকাউন্টিং থেকে 20 to 30 মার্কস থাকতে পারে, বা 40 থাকতে পারে। আম, এরপর হচ্ছে বাংলা ইংরেজি মিলে হয়তো 15-20 মার্কস থাকতে পারে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল না, এটা হচ্ছে জাস্ট একটা এস্টিমেশন যে হয়তো এরকমের থাকতে পারে। তাইলে দেখেন আমরা কোথায় বেশি ফোকাস দেব। আমাদেরকে মূল ফোকাসটা দিতে হবে ইনকাম ট্যাক্সে এবং হিসাব বিজ্ঞানে। একটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার কারণটা হচ্ছে এবারে কিন্তু পার্টিসিপেন্টস কতজন এখনো জানি না, বাট মোটামুটি ভালো পার্টিসিপেন্টস হওয়ার কথা। আবার অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে নাই সময় স্বল্পতার জন্য। যাই হোক, আমাদের সবগুলো আইন কিন্তু নূতন, এবং এই জন্য আর সময়ও অল্প। এই জন্য আহ, একটু হার্ড পরিশ্রম আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আমরা একটু বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন গুলো একটু পর্যবেক্ষণ করি। দেখেন 1996 সালে যে প্রশ্নটা ছিল, সেখানে সেই প্রশ্নটা অপেক্ষাকৃত সহজ ছিল। কিছু এমসিকিউ, কিছু ছোট প্রশ্ন, হাহানা হানা উত্তর, এগুলোই ছিল। এর মধ্যে যা যা প্রাধান্য পেয়েছিল, আয়কর রিলেটেড বেসিক প্রশ্ন ছিল, তারপর আয়কর রিটার্ন রিলেটেড প্রশ্ন ছিল, স্বনির্ধারণী, দাবির নোটিশ, জরিমানা, আপিল, আয়কর কর্তৃপক্ষ, সারচার্জ, সম্পদ দায় বিবরণী, কর অবকাশ। এই টপিকস গুলোর মধ্য থেকে প্রশ্ন আসছিল। ঠিক আছে, আপনারা এই টপিকস গুলো একটু মার্ক করবেন, মানে মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, যে কোন অংশগুলো থেকে প্রশ্নগুলো বেশি আসছে দেখবেন। তারপরে 1999, এর মধ্যে আছে অগ্রিম কর, দান কর। তো এইগুলো হচ্ছে 1996 সালের পরীক্ষার মূল যে টপিকস গুলো ছিল। 1999 সালে এসে পরীক্ষার মানে প্রশ্নের প্যাটার্নটা একটু আপডেট হয়েছে, এবং আগের থেকে কিছুটা স্ট্যান্ডার্ড করা হয়েছে। এখানে কয়েকটি বিভাগে বিভক্ত করা হয় প্রশ্নটাকে, যেমন ক বিভাগ, খ বিভাগ। এখানেও দেখেন কিছু বড় প্রশ্ন ছিল, এমসিকিউ ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন ছিল। মানে আগের থেকে একটু স্ট্যান্ডার্ড, বাট এটাও খুবই সহজ প্যাটার্নেরই ছিল। এখানে যা যা প্রাধান্য পেয়েছিল: বিনিয়োগজনিত কর রেয়াত, বেসিক আয়কর নির্ধারণ, উৎসে কর, অগ্রিম কর, টিকা, আয়কর কর্তৃপক্ষ, কর অবকাশ, অনুমোদিত প্রতিনিধি, দান কর, স্বনির্ধারণী পদ্ধতি, দাবির নোটিশ, জরিমানা, আপিল, সম্পদ দায় বিবরণী। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোন বিষয়গুলো আসলে কমনলি প্রতি বছর আসতেছিল। এই টপিকস গুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তার পরের পরীক্ষা হয়েছে 2007 সালে। 2007 সালে এসে প্রশ্নের ধরন আরেকটু মডারেট করা হয়। এখানে প্রশ্নটাকে একটা
সিস্টেমিক সিস্টেমেটিক করা হয়। হ্যাঁ, যেমন কিছু টিকা থাকবে, এরপরে কিছু পার্থক্য নির্ণয় করা হয়েছে, বড় প্রশ্ন ছিল এবং বড় অঙ্ক ছিল। এখানেও কিন্তু পার্থক্য নির্ণয় ছিল, মানে ওই আগের আগের প্যাটার্ন থেকে একেবারে কিন্তু বের হয়ে আসে নাই। পার্থক্য নির্ণয়, সত্য মিথ্যা, হা না, এগুলো কোন টাইপের? এগুলো আমরা প্রাইমারি লেভেলে যে পরীক্ষাগুলো দিতাম, তাই না? তো দেখেন, 2007 সালে এসে এখানে টিকা ঢুকাই দিছে, পার্থক্য নির্ণয় আছে, মানে একটা ছোট অংশ তারপরও ছিল। এরপরে বড় প্রশ্ন দিছে, বড় অঙ্ক দিছে। এখানে যা যা প্রাধান্য পেয়েছে, যেহেতু টিকা আছে, তার মানে সংজ্ঞা। আয়কর আইনের সংজ্ঞা কোথায় থাকে জানেন তো সকলে? সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে আয়করের বেসিক বা ফাউন্ডেশন লেভেল, এবং সেই সাথে আয়কর নির্ধারণ। আয়কর নির্ধারণ যখনই বলা হয়, এখানে বুঝতে হবে আয়করের অঙ্কটা আপনি সঠিকভাবে করতে পারেন। আর যখনই আয়করের অঙ্কের প্রশ্ন আসবে, তখনই এর মধ্যে কিন্তু আপনার একজন করদাতার যত ধরনের ইনকাম থাকতে পারে, এই ইনকামগুলোর থেকে করযোগ্য আয় নির্ণয় করতে জানতে হবে, এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনার পুরা রিটার্নটা আপনি প্রসেস করতে পারেন। এই এটাকেই বোঝানো হয়। ঠিক আছে? তো এর মধ্য থেকে যে কোনো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত। বিনিয়োগজনিত কর রেয়াত আগে ছিল না? আগে ছিল, দেখেন। বেসিক আয়কর নির্ধারণ সব সময় ছিল। আগে যে টিকা ছিল, এবারেও টিকা আছে, মানে সংজ্ঞাসমূহ। তারপর আয়কর কর্তৃপক্ষ দেখেন, আগের বারও ছিল, এখানেও আছে। এখানে লোকসান সমন্বয়, এরপরে হচ্ছে আপনার বাধ্যতামূলক ক্ষেত্রসমূহ, অর্থাৎ ওই যে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে না, থিওরিটিক্যাল কথাবার্তা আয়কর নির্দেশিকার প্রথম পর্বে যেগুলো থাকে, যে কারা আয়কর রিটার্ন দিবেন, কখন আয়কর রিটার্ন দিবেন, আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ইত্যাদি ইত্যাদি, যে ইয়াগুলো থাকে। তো এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো যাই হোক, বাধ্যতামূলক ক্ষেত্র। এরপরে একটা প্রশ্ন দিছে, আয়কর আইনজীবী হিসেবে নির্দিষ্ট ইস্যুতে করদাতাকে পরামর্শ। অর্থাৎ আপনি তো আয়কর আইনজীবী হিসেবেই কাজ করবেন, আয়কর আইনজীবী বা আইটিপি হিসেবে কাজ করবেন। তাহলে আপনার করদাতাকে আপনি একটা পরামর্শ দিবেন। করদাতা হয়তো একটা কেস নিয়ে আসছে, কেস বা একটা প্রবলেম নিয়ে আসছে, বা যে কোনো একটা ইস্যু নিয়ে আসছে। সেই ইস্যুর আলোকে তাকে আপনার পরামর্শ দিতে হবে। তার মানে কি, এখানে আয়কর রিলেটেড একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু, তাই না? যে আপনি তাকে পরামর্শ দিবেন, এবং দেখবেন যে এই যে এই ধারাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কোন ধারাটা? যে এই যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নের ধারাটা দিন দিন বাড়তেছে। এইখান থেকে 2007 সালে এটা শুরু হয়েছে, যে আপনার নিজের পরামর্শ, অর্থাৎ নিজের মতো করে এখানে আপনার একটা পরামর্শ দেওয়ার সুযোগ। দেন হচ্ছে অনুমোদিত প্রতিনিধি। অনুমোদিত প্রতিনিধি অবশ্যই থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে আমরা তো অনুমোদিত প্রতিনিধি হিসেবেই কাজ করব। আয়কর কর্তৃপক্ষ অবশ্যই থাকবে। কেন থাকবে? কারণ আয়কর কর্তৃপক্ষের সাথেই তো আমাদের কাজ হবে। ঠিক আছে? এরপর সংজ্ঞা, বেসিক ও আয়কর নির্ধারণ, আয়করের অঙ্কে যে বিনিয়োগজনিত কর রেয়াত, এটাও ওই অঙ্কের মধ্যে আছে। লোকসানের সমন্বয়, মানে এইগুলোর ভিতর থেকেই কিন্তু মোটামুটি প্রশ্ন থাকবে। এরপরে দেখেন 2011-12 সালের প্রশ্ন। এখানে এসে ব্যাপক পরিবর্তন হয়। এর আগে উম, মানে একটু একটু চেঞ্জ হয়েছে, এবারে এসে একটা ব্যাপক পরিবর্তন আসছে। কিরকম? এখানে এসে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে, পূর্ণরূপ দিছে। পূর্ণরূপ বলতে ধরেন এডিআর এর ফুল মিনিং কি, এনবিআর এর ফুল ফর্ম কি, এই যে এই সব আর কি। বড় প্রশ্ন দিছে, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন বলতে এই যে এইখানে যেটা ছিল, এই রকম প্রশ্নের কথা আমি বুঝাইতে চেয়েছি, যে আপনাকে আপনার নিজের ভিতর থেকে কিছু লেখার মতো যোগ্যতা, ম্যাচিউর কিছু প্রশ্ন। হয়তো আপনাকে বলল যে আপনি বাংলাদেশকে করবান্ধব করার জন্য আপনার কিছু পরামর্শ দিন। মানে কি, আপনার ভিতরে ভিতর থেকে আসতে হবে। তো এই টাইপের, বা আপনি কিছু এমন কিছু পরামর্শ দিন
যেগুলো যেগুলো বাংলাদেশের কর ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে পারে, করনেট সম্প্রসারণ করতে পারে, এই টাইপের যে কোনো প্রশ্ন হইতে পারে। তার মানে আপনি যদি ইনকাম ট্যাক্সের ভিতরে না ঢুকেন, আপনি যদি ইনকাম ট্যাক্স সিস্টেমটাকে মাথার ভিতরে না ঢুকান, যে ইনকাম ট্যাক্স সিস্টেমটা আসলে একটা রাষ্ট্রের জন্য কিভাবে কাজ করে, এবং এর যে বিভিন্ন রকম পলিসি মেকিং, এটা রাষ্ট্রের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে, তো এই জিনিসগুলো কিন্তু তখন রাষ্ট্র কিন্তু অনেক সময় তার ব্যয় নিয়ন্ত্রণ করে ইনকাম ট্যাক্সের মাধ্যমে। হ্যাঁ, কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করে, আপনাকে যদি বেশি কোনো কিছু বেশি কর ধার্য করে দেয়, দেন হচ্ছে সেই সেই যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি কম কনজিউম করবেন। এখানে এখান থেকেই হচ্ছে অ্যাকাউন্টিং এর বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং এর প্রশ্ন যুক্ত হয় 11-12-তে এসে। এখানে দেখেন কি কি প্রাধান্য পেয়েছিল। আয়করের বেসিক ধারণা, সব জায়গায় কমন, এটা তো থাকতেই হবে। তারপর সংজ্ঞাসমূহ, মিনিমাম ট্যাক্স, এরপর হচ্ছে ফাইনাল ট্যাক্স, বিনিয়োগজনিত কর রেয়াত, অনুমোদিত প্রতিনিধি, এই যে আবার অনুমোদিত প্রতিনিধি, আবার আপিল, তারপর নির্দিষ্ট ইস্যুতে আইটিপি হিসেবে করণীয়, ওই যে আবার নির্দিষ্ট ইস্যুতে আপনার করণীয় কি, জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা কি, ওই যে সৃজনশীল প্রশ্নের কথা বলছি, ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে বলছে, তারপরে অ্যাকাউন্টিং এর একটা প্রশ্ন দিছে, যেটার মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট ছিল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল, ব্যালেন্স শিট ছিল। তো জাস্ট এর মধ্যে থেকে 11-12 পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে। দেন 2017-তে এসে প্রশ্নের ধরন আধুনিকায়ন করা হয়। অর্থাৎ 11-12-তে এসে তো এটারে অনেক ব্যাপক পরিবর্তন আসে, কিন্তু একটু কেমন জানি আগোছালো ছিল, সেটাকে আবার 2017 সালে এসে আধুনিকায়ন করা হয়, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ডে চলে আসে। এখানে ছিল সংক্ষিপ্ত উত্তর, ছিল কিছু টিকা, ছিল আয়করের প্রশ্ন, ছিল ইংরেজিতে প্রবন্ধ লিখতে বলছে, বাংলায় সৃজনশীল প্রশ্ন ছিল, বড় প্রশ্ন ছিল, এবং অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল। এখানে কি কি প্রাধান্য পেয়েছে দেখেন। আয়করের বেসিক ধারণা ও কর নির্ধারণ, সংজ্ঞাসমূহ, এই যে আবার সংজ্ঞাসমূহ, বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ, উৎসে কর, সার্বজনীন পদ স্বনির্ধারণী পদ্ধতি, আবার আপিল, এডিআর, রেওয়া মিল। অ্যাকাউন্টিং থেকে রেওয়া মিল ছিল। তাইলে এখন এখন ফাইনালি হচ্ছে আমাদের 2024। 2024 সালের পরীক্ষার ধাঁচ আসলে কেমন হতে পারে, এখানে আমরা কিছু বিষয় খেয়াল করতে পারি। প্রথমত হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কিভাবে ধীরে ধীরে আপডেট হয়েছে। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ম্যাচুরিটি ও সৃজনশীলতার দিকে চলে, মানে বাড়ানো হয়েছে এই প্রশ্নের টাইপের মধ্যে। সিলেবাসে যা যা নতুন যুক্ত হয়, মানে এই এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নের প্যাটার্ন একরকম থাকে নাই, আপগ্রেড হয়েছে। আগে যে স্টাইলে ছিল তার থেকে এবারে আরো স্ট্যান্ডার্ড হয়েছে, তারপরের বার আরো স্ট্যান্ডার্ড হয়েছে। তো এই ধারাটা কিন্তু চলতেছে। তো এই জিনিসটা মাথায় রাখলে আমাদেরকে বুঝতে হবে যে আগে যেরকম প্রশ্ন ছিল, প্রশ্নগুলো ওরকম আপনি পাবেন না, ওর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড পাবেন। এটা এটা কিন্তু ক্লিয়ার। দেন দেখেন সিলেবাসে যা যা নূতন যুক্ত হয়েছে, সিলেবাসে যা যা নূতন যুক্ত হয়েছে, কি কি যুক্ত হয়েছে, কোথায় আছে সিলেবাস? সিলেবাসে দেখেন এই যে অনেকগুলো বিষয় কিন্তু নূতন যুক্ত হয়েছে। আয়কর বিধিমালা তো ছিল, উৎসে কর বিধিমালা, এডিআর বিধিমালা, হ্যাঁ, তো এই জিনিসগুলো। তারপর আয়কর আইন 2023, আগে ছিল অন্য আয়কর আইন, এখন আসছে 2023-এর আয়কর আইন। আগে ছিল কি আয়কর অধ্যাদেশ, তাই না? তো এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলো হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে সিলেবাসে যা যা নতুন যুক্ত হয়েছে। এরপর দেখেন আয়কর আইনে যে সকল এরিয়াতে পরিবর্তন এসেছে। আয়কর আইনে কোথায় কোথায় পরিবর্তন এসেছে আপনাদের, আমার সাউন্ডের সম্ভবত সমস্যা না, আমার সাউন্ডের সমস্যা থাকলে অন্যরাও শুনতো না, ঠিক আছে? কাজে আপনার ভলিউম একটু বাড়িয়ে দেন, অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে সেটা একটু চেক করেন। আচ্ছা,
এবারে দেখেন আয়করের যে সকল এরিয়াতে পরিবর্তন আসছে এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তার মানে এই পরিবর্তনগুলোর জন্য আপনাকে বিগত আয়কর অধ্যাদেশটার সাথেও একটু মানে তুলনা করতে হবে যে কোথায় কোথায় পরিবর্তনগুলো আসছে। এই পরিবর্তনের জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে বর্তমান যে সরকার আছে আমাদের, এই সরকার কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে চায়, তো সেটাও কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে একটা আসতে পারে, ওই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। কাজেই সরকারের সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে যে সরকার যে কথাবার্তা বলতেছে বা আয়কর রিলেটেড যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এইগুলোর মধ্যে আসলে কোনগুলোকে তারা বেশি প্রিফার করতেছে। এই সকল জায়গা থেকে আপনাকে সৃজনশীল টাইপ প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, যেটা বললাম যে বর্তমান সরকার যে সকল বিষয়কে প্রাধান্য দিতে চায়, এরপরে হচ্ছে যে সকল টপিকসে বারবার প্রশ্ন হয়েছে। ক্লিয়ার? তার মানে এই প্যাটার্নটা যদি আপনার ভিতরে ধারণ করেন, দেন আপনি নিজেই যদি একটু অ্যানালাইজ করে প্রশ্ন সবকিছু নিয়ে পড়াশোনা করেন, ক্লিয়ার, খুব সহজে পাশ করে যাবেন। প্রথমে কি আপনার কোশ্চেন প্যাটার্নের যে আপগ্রেশন এটাকে একটু মাথায় রাখেন। দেন নূতন কি কি আসছে সিলেবাসে, নূতন যোগ, যেমন নূতন এডিআর বিধিমালা। আপনার এডিআর বিধিমালা যদি আলাদাভাবে না দিত, হয়তো এডিআর থেকে আপনার প্রশ্ন আসতেও পারতো, নাও আসতে পারতো। আমরা সবসময় বলতাম যে এডিআর গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এখন আর নাই। এখন কি হয়েছে, বাধ্যতামূলক হয়ে গেছে, তাই না? যেহেতু এটাকে আলাদাভাবে সিলেবাসে ঢুকানো হয়েছে। উৎসেকর বিধিমালা আলাদাভাবে সিলেবাসে ঢুকানো হয়েছে, তার মানে আলাদাভাবে যদি না ঢুকাইতে হয়তো আমরা এটাকে বেশি গুরুত্ব দিতাম, এখন এটাকে আমরা বাধ্যতামূলক করে দিছে, মানে এখানে আপনাকে স্টাডি 100% করতেই হবে। এরপর আয়করের যেসব এরিয়াতে চেঞ্জ আসছে, পুরোনো আইনের সাথে কম্পেয়ার করলে যে সকল এরিয়াতে চেঞ্জ আসছে, তো এই সকল এরিয়া আপনাকে স্টাডি বেশি করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এখন এইগুলার আলোকে আমরা কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিতে পারি। প্রথম হচ্ছে আয়করের বেসিক বিষয়গুলো, মানে প্রথমে কি আয়করের যে বেসিক নলেজ যেগুলো আছে এখানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ভাই আজকে শুধু শুনেন, এডিআর এর ধারণা থাকার দরকার না, আজকে শুধু শুনেন, শব্দগুলো মাথায় নেন, পরে এগুলো নিয়ে যখন স্টাডি করবেন খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আয়করের বেসিক বিষয়গুলা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে, অর্থাৎ ফাউন্ডেশন লেভেলে কোনো ঘাটতি রাখা যাবে না। ফাউন্ডেশন লেভেল বলতে কি, প্রথম হচ্ছে আয়করের বিভিন্ন শব্দ চয়ন। আমাদের ট্যাক্স প্রিমিয়ার ব্লুপ্রিন্ট প্যাকেজ যারা দেখেছেন, খেয়াল করবেন যে প্রথমেই আমি কিছু শব্দের সাথে মানে আপনাদেরকে পরিচিত করে নিছি, যে শব্দগুলা আমাদের পুরো কোর্স কমপ্লিট করতে গেলে বিভিন্ন সময় শুনতে থাকবেন। তাহলে এখন যদি প্রথমে যদি ওই শব্দগুলোর মানে না বুঝেন, মিনিং না বুঝেন, এই শব্দ কিভাবে কাজ করে সেটা না বুঝেন, তাইলে তো পরে গিয়ে আটকাই যাবেন। এজন্য প্রথমেই আপনাকে এই আয়করে মানে এই শব্দগুলো সম্পর্কে, আয়কর রিলেটেড যে শব্দ, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেটা আপনি এর জন্য সংজ্ঞা যেগুলো আছে, হ্যাঁ, এই সংজ্ঞাগুলো পড়তে পারেন। বা এছাড়াও আয়কর নির্দেশিকায় যে বিষয়গুলো করা হয়েছে শতভাগ কমপ্লিট করতে হবে। আয়কর নির্দেশিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত বই কেনেন, ওই বই থেকে যা না পাবেন, বইয়ের মধ্যে তো ভুলের কোনো শেষ নাই। কাজেই এখান থেকে পাবেন তার অনেক বেশি আয়কর নির্দেশিকা থেকে। ঠিক আছে? কাজেই আয়কর নির্দেশিকা কোনোভাবেই স্কিপ করা যাবে না। দেন হচ্ছে আমরা আইটিপির পরীক্ষা হচ্ছে, তাইলে আইটিপির উদ্দেশ্য কি? সরকারের বা সরকার বা জাতীয় রাজস্ব বোর্ডের যে আইটিপির সার্কুলার দিল, কেন দিল? আমাদেরকে আহ, দিয়ে কি করবে?
মানে আইটিপিদের কাজ কি, তাদের দায়িত্ব কি, কি কর্তব্য, অর্থাৎ আইটিপি রিলেটেড চূড়ান্ত ধারণা আপনার থাকতে হবে। এরপরে হচ্ছে সংজ্ঞাসমূহ। সংজ্ঞাসমূহ কোথায় থাকে জানা আছে তো? বলেন তো আইনের কোন অংশে সংজ্ঞা আছে, কোন অংশের কোন ধারায়? চ্যাট বক্সে একটু লিখে দেন। জানি অনেকেই পারবেন, অনেকে না, মানে 80% মানুষ পারবেন। সেকশন 2 সবাই জানেন, সবাই জানেন, সবাই। ওকে, ভেরি গুড। তারপরে দেখেন, একটি আয়কর রিটার্ন প্রস্তুতের জন্য যা যা লাগে তার সম্পূর্ণ বিষয় আপনাকে জানতে হবে। এটা কেন বললাম, আমি আলাদাভাবে বলতে চাই না যে ওই কোন উৎসে, মানে এইভাবে বলতে চাই না। এক কথায়, যে কোনো করদাতার যে কোনো ধরনের আহ, আয়ের সোর্স থাকতে পারে, সেখানে যে কোনো ধরনের ইনফরমেশন থাকতে পারে, তার ভিত্তিতে আপনার একটা আয়কর রিটার্ন প্রস্তুত করার মতো সক্ষমতা থাকতে হবে। এইটা থাকলে আপনি এখানে পাস। তাহলে এটা কিন্তু আমাদের ট্যাক্স প্ল্যানার ব্লুপ্রিন্ট প্যাকেজে একদম চমৎকার ভাবে করা আছে, আপনারা যারা দেখছেন। অথবা আপনি যদি আয়কর নির্দেশিকা খুব ভালো করে ফলো করেন, ওখান থেকেও আপনি খুব ভালো ক্লিয়ার হয়ে যাবেন। দেন হচ্ছে দেখেন, আয়কর কর্তৃপক্ষ। আয়কর কর্তৃপক্ষ যখন পড়বেন, আয়কর কর্তৃপক্ষ কারা, তাদের কি কি ক্ষমতা, তাদের যে হায়ারার্কি আছে, হ্যাঁ। এরপর হচ্ছে বিভিন্ন জরিমানা নিয়ে দেখবেন যে প্রায় পরীক্ষায় জরিমানা নিয়ে কথা বলছে, আপিল নিয়ে কথা বলছে, কর অবকাশ নিয়ে কথা বলছে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাকে থিওরিটিক্যাল পার্ট, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট বেশি থাকবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনাকে স্টাডি করতে হবে। তারপরে হচ্ছে অগ্রিম কর, উৎস কর তো অবশ্যই, মিনিমাম ট্যাক্স, তারপরে ফাইনাল ট্যাক্স, এডিআর তো অবশ্যই। এরপর হচ্ছে দান কর। দান কর থেকে দেখবেন যে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসছে, হয়তো 5 মার্ক বা এর এরকমের প্রশ্ন থাকে মোটামুটি, হ্যাঁ। এরপরে হচ্ছে টিআরপি সহায়িকা গাইড ছিল আমাদের একটা, টিআরপি সার্কুলার যখন দিয়েছিল সরকার, তো টিআরপি সহায়িকা গাইডটা মডারেট ভাবে আপনাকে স্টাডি করতে হবে। টিআরপি সহায়িকা গাইড মডারেট ভাবে স্টাডি করতে হবে বললাম এই জন্য যে তখন ওই গাইডটা কিন্তু শুধুমাত্র টিআরপিদেরকে কেন্দ্র করে করা হয়েছে, তাইলে আপনি এটাকে আয়কর আইনজীবী হিসেবে কাজে লাগাইতে পারবেন। যে ওখান থেকে টিআরপির সাথে যদি আপনি আয়কর আইনজীবীর তুলনা করেন, তাইলেই হয়ে যায় যে টিআরপির কতটুকু স্কোপ ছিল আর আইটিপির কতখানি স্কোপ। ঠিক আছে, জাস্ট এতটুকু কম্পারেটিভলি বাড়িয়ে আপনি স্টাডি করলেই ক্লিয়ার হয়ে যায়। তার মানে এই বিষয়গুলোতে আমরা একটু বেশি গুরুত্ব দিব। আমরা শুধু ইনকাম ট্যাক্স নিয়েই কিন্তু কথা বলছি আজকে, হ্যাঁ। তো এবারে আসেন, আয়কর আইনটি আমরা যদি সহজে ক্যাপচার করতে চাই, সেটা কিভাবে করতে পারি? এত বড় একটা আইন, এটা যদি আমরা একটু সহজ করতে পারি, আমি এখানে জাস্ট একটা সিস্টেম দিলাম। আপনারা চাইলে আপনাদের আরো ভালো কৌশল থাকতে পারে। ঠিক আছে, জাস্ট অ্যাটলিস্ট অনেকের হেল্পফুল হবে, সকলের না হইলেও অনেকের হেল্পফুল হবে এটা। তো প্রথমত আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে আইনটাকে কিভাবে সাজানো হয়েছে। আইন ও বিধি সম্পর্কিত একটা বেসিক ধারণা তার আগে থাকতে হবে। এটা শুধু আয়কর আইনের কথা বলি নাই, যে আইন জিনিসটা কি, বিধি জিনিসটা কি, হ্যাঁ। তো এইগুলো সম্পর্কে বেসিক একটা ধারণা আমাদেরকে থাকতে হবে। তারপরে হচ্ছে আমরা খেয়াল করব যে আয়কর আইনটাকে কিভাবে সাজানো হয়েছে। আয়কর আইনের বইটা যদি আমরা পড়ি, কিন্তু মোটামুটি বড় আছে এরকমের, হ্যাঁ। তো এটাকে কিভাবে সাজানো হয়েছে, তাইলে কিভাবে সাজানো হয়েছে এটা কোথায় দেখতে পারি? আপনি যদি সূচিপত্রটা দেখেন প্রথমে, তাইলে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আসলে এটা কি করছে এখানে। ঠিক আছে, তাহলে সূচিপত্রটা দেখতে পারেন। তারপরে দেখেন, আয়কর আইনের বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অধ্যায় আছে। এরপরে হচ্ছে মূল শিরোনাম, অধ্যায়গুলোর আবার শিরোনাম থাকে, গুরুত্বপূর্ণ ধারা, ধারায় কি বলা হয়েছে তার মূল থিম এবং তফসিল সমূহ। এই বিষয়গুলো আমাদেরকে মোটামুটি
একটু বুঝতে হবে। আমরা যদি খুব সহজে বলি, আয়কর আইনটা হচ্ছে কত সালের কত নম্বর আইন জানেন? এটা হচ্ছে 2023 সালের 12 নম্বর আইন। এখানে দেখবেন সূচিপত্র, আপনাদের কাছে যদি এই বইটা কারো থাকে, আদারওয়াইজ আমরা গ্রুপে আজকে যদি পারি অথবা কালকে আমি আমি একটা সূচিপত্রের একটা ইয়ে আছে, এইটা গ্রুপে আপলোড করে দিব, অথবা আমাদের ওয়েবসাইটে ডাউনলোড অপশনে গেলে কিন্তু আপনারা পাবেন এই জিনিসগুলা। হ্যাঁ, vatconspiri.com ওয়েবসাইটের ডাউনলোড অংশে পাবেন। তো এখানে আহ, সূচিপত্রটা যদি একটু দেখেন, দেখবেন যে কতগুলো অংশ আছে। প্রথমে হচ্ছে 25টা অংশ, অর্থাৎ এই বইটাকে, আয়কর আইনটাকে 25টা অংশে ভাগ করা হয়েছে। আবার গুরুত্বপূর্ণ অংশগুলো একাধিক অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। ধরেন আবার অংশ 1, 2, 3, 4 এরকম বিভিন্ন অংশ আছে। এই অংশগুলোকে আবার অনেক সময় বিভিন্ন অধ্যায়ের মধ্যে বিভক্ত করছে। ধরেন একটা অংশ আছে, ওর মধ্যে 2টা অধ্যায় দিয়ে দিয়েছে, আর একটা অংশ আছে ওর মধ্যে 4টা 5টা অধ্যায় দিয়ে দিয়েছে। অর্থাৎ একটা হলো হেডিংস, দেন হচ্ছে সাব হেডিংস, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? এবং মোট ধারা আপনারা আগেই বলছেন। এ বইটার নাম হচ্ছে আপনার KM হাসান স্যারের বই, ইনকাম ট্যাক্স ম্যানুয়াল। ঠিক আছে, এটা নিতে পারেন, এই বইটা ভালো, আমার আমার ভালো লাগে আর কি। আমি প্রতি বছরই এইটা নিয়ে, অন্য বই থাকলে মানে পড়াশোনা এটা দিয়েই করি। আচ্ছা, এখানে 8টা তফসিল আছে এবং সংজ্ঞার কথা বলছি। 93টা সংজ্ঞা আছে। ঠিক আছে? তো কি কি অঙ্ক আসতে পারে এটা নিয়ে প্রশ্ন করছেন। অঙ্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে, তো বললামই। আপনি যখন একজন করদাতার একটা আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারবেন, তার মানে তো আপনার এখানে সমস্যা থাকবে না অঙ্ক নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন সহজ কৌশলটা কি হতে পারে। প্রথমত হচ্ছে আহ অংশ মাত্র 25টা, অর্থাৎ আপনি কিভাবে চিন্তা করবেন দেখেন, আয়কর আইনের টোটাল অংশ হইলে 25টা, তার মানে বুঝতে হবে এখানে 25 বা 25টা বিষয় আছে। 25টা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, মূল বিষয় 25টা। এরপরে দেখেন, এই 25টা বিষয় সবগুলোই কি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? সবগুলো কিন্তু অত গুরুত্বপূর্ণ না। কিছু কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, কিছু কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ অতটা না। তার মানে আমি আমি যখন 25টা ভাগে ভাগ করব, তখন কিন্তু টোটাল বইটা একটা ছোট হয়ে যাবে। ঠিক আছে? এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ টপিকস এবং অনুযায়ী অংশগুলোকে বাছাই করে নেব। এই যে 25টা অংশ, এর মধ্যে আমি বাছাই করে নিব যে কোন কোন অংশগুলো আমার আইটিপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি চ্যাটটা বন্ধ করে দিই, এটা এই এই জায়গায় আমার কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার এর সাথে অন্যান্য অধ্যায়, তফসিল যেটা রিলেটেড সেটা জুড়ে দেব। এরপরে হচ্ছে একটি সামারি নোট বানিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা এই এই যে সামারি যেটা করবেন, এটা আপনার চোখের সামনে বিভিন্ন জায়গায় টাঙিয়ে টাঙায় রাখতে পারেন, যাতে আপনার চোখের সামনে পড়ে। তাইলে হবে কি, আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন, বা আপনার মেমোরিতে থাকবে যে এই অংশে এই জিনিসটা, এই কথা বলা আছে, এই অংশে এই কথা বলা আছে, বা এই একটা ইস্যু আছে, এই এই ইস্যুটা আমি এই অংশে পাবো। এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে ডেভেলপ হয়ে যাবে। আমি একটা সিম্পল উদাহরণ দেই আপনাদেরকে। দেখেন, অংশ 1, অংশ 1-এর মধ্যে ধারা 2-এর সংজ্ঞাসমূহ গুরুত্বপূর্ণ। সংজ্ঞাসমূহ, তার মানে অংশ 1-এর ধারা 2, এখানে আপনি সংজ্ঞাগুলো পাবেন। সংজ্ঞা কি? বিভিন্ন শব্দের অর্থ বলা আছে। তারপরে অংশ 2-এ আয়কর কর্তৃপক্ষ নিয়ে কথা বলা আছে। তাহলে আমরা প্রায় ইসে আহ, প্রশ্নেই কিন্তু আয়কর কর্তৃপক্ষ নিয়ে দেখছি, তাই না? তো এটা বলা আছে কোথায়? অংশ 2-এ। অংশ 3-এ আপিল ট্রাইব্যুনাল নিয়ে কথা বলা আছে, যা একটা আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু কথা বলা আছে। তো এখান থেকে আপনি জাস্ট বেসিক ধারণাটা নিতে পারেন। হ্যাঁ,
তারপরে অংশ 4, অংশ 4 থেকে হচ্ছে আমাদের মেইন যে ইনকাম ট্যাক্সের পার্ট কাজের জন্য, সেটা হচ্ছে অংশ 4 থেকে শুরু। অংশ 4-এর দ্বিতীয় অধ্যায়, অংশ 4-এ আবার অধ্যায় আছে কিন্তু, দ্বিতীয় অধ্যায়ে মোট আয়ের আওতা নিয়ে কথা বলা আছে। তাহলে আপনি আপনি কি করবেন, অংশ 4 এই জিনিসটা কিন্তু আপনার একটা জায়গায় যদি টাঙানো থাকে, দেখেন এখানে কিন্তু খুব বেশি না, আমি যেভাবে সাজাইছি তাতে জাস্ট এতটুকু, তো বড় করে দিছি, তাইলে এতটুকু। তো আপনি হয়তো এইভাবে রাখতে পারেন বা আপনার মতো করে বানাইতে পারেন, ঠিক আছে? তাহলে এইটা সব সময় যদি আপনি দেখেন যে অংশ 4-এ মোট আয়ের আওতা নিয়ে কথা বলছে, তারপর আপনি দেখলেন, একটু স্টাডি করলেন, হয়ে গেল কিন্তু কি বলছে। অংশ 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ। অংশ 5-এ কি, আয় পরিগণনা। আপনার যা কিছু আছে সব কিছু মূলে হচ্ছে অংশ 5। আমরা যে ইনকাম ট্যাক্স শিখতেছি অংশ 5-এর জন্যই শিখতেছি। এই যে পরীক্ষাটা অংশ 5-এর জন্যই পরীক্ষা। এক ভাই ইয়া বললেন যে কত মার্কের অঙ্ক থাকে, সেটা অংশ 5-এরই অংশ, ঠিক আছে? তাহলে আয় পরিগণনা এটা কোথায় বলা আছে, অংশ 5। অংশ 5-এ আবার কতগুলো অধ্যায় আছে একটু খেয়াল দেখেন। আমি আপনাদেরকে সূচিপত্রটা দিয়ে দেব, আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? আপনারা ওইখান থেকে দেখে নিন। আচ্ছা, তারপরে দেখেন অংশ 6, অব্যাহতি বাদ কর অবকাশ। অংশ 6 যখন স্টাডি করবে এর সাথে আবার ষষ্ঠ তফসিলের একটা আহ, মিল, মানে ষষ্ঠ তফসিলের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? যে অব্যাহতি বাদ কর অবকাশ, ওই যে বিনিয়োগজনিত রেয়াতের কথা বলছি প্রায়, তো সেই জিনিসগুলো এখানে আছে। অংশ 7-এ বলছে কর পরিশোধ, উচ্ছে কর, অগ্রিম কর, এগুলো কভার করা হয়েছে অংশ 7-এ। তাহলে এর সাথে কি আছে, উচ্ছে কর বিধিমালা আছে না? তাহলে উচ্ছে কর বিধিমালা এবং অংশ 7 একত্রে হচ্ছে একটা কম্বিনেশন। অংশ 8-এ হচ্ছে মিনিমাম ট্যাক্স, এটাও ইম্পর্টেন্ট। অংশ 9-এ হচ্ছে রিটার্ন, বিবরণী এবং দলিলাদি, ইম্পর্টেন্ট। তার মানে এই যে আপনি অঙ্ক কমপ্লিট করতে গেলে এই পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে, অংশ 4, 5, 6, 7, 8, 9। এবং এতটুকু যখন আপনার কমপ্লিট হবে, ইনকাম ট্যাক্সের বেসিক ফাউন্ডেশন, ভালো একটা ফাউন্ডেশন আপনার হয়ে যাবে, ঠিক আছে? তারপর অংশ 10, এখানে কর নির্ধারণ ও অডিট নিয়ে কথা বলা আছে। অংশ 14, আপনারা মানে অন্য যেগুলো আছে এগুলো দেখবেন, আমি জাস্ট এখানে বলছি কি একটি সিম্পল উদাহরণ, এই জন্য এইভাবে একটু গ্যাপ দিয়ে গেলাম। তার মানে এই না আমি ওইগুলো একদম স্কিপ করেছি, হয়তো একটু কম ইয়া দিছি, মানে গুরুত্বপূর্ণ মনে করছি। আচ্ছা, তারপরে হচ্ছে অংশ 14, বকেয়া আদায়, প্রত্যর্পণ, সমন্বয়। সমন্বয় একটা গুরুত্বপূর্ণ আসতে পারে। তারপর করদাতা নিবন্ধন, একজন করদাতার নিবন্ধন, এটা গুরুত্ব না দিয়ে তো উপায় নাই, মানে কখন সে করদাতা হবে বা এই রিলেটেড যে বিষয়গুলো আছে। এরপর জরিমানা, জরিমানা নিয়ে আপনারা অনেক প্রশ্ন দেখছেন, তার মানে এটা আছে কোথায়, অংশ 19-এ। অংশ 20, রিভিশন, আপিল ও রেফারেন্স, বিকল্প বিরোধ নিষ্পত্তি। এটার সাথে আবার এডিআর বিধিমালা আছে কিন্তু, হ্যাঁ এডিআর বিধিমালার সাথে এটা কম্বিনেশন করতে হবে, অংশ 20। তারপর অংশ 23, অনুমোদিত প্রতিনিধি। আচ্ছা, তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের অংশ, বিভিন্ন অংশের কথা বললাম। তারপরে দেখেন প্রথম তফসিল, প্রথম তফসিলে বিভিন্ন বিনিয়োগে বিশেষ কর হারের কথা বলা আছে এখানে। তারপর তৃতীয় তফসিলে অবচয় নিয়ে কথা বলা আছে। ষষ্ঠ তফসিল কর অব্যাহতি, রেয়াত,
ক্রেডিট। ষষ্ঠ তফসিলের কথা কোথায় বলছিলাম দেখেন, অংশ 6-এ অব্যাহতি, বাদ ও কর অবকাশ এর সাথে, মানে এখানে আইনে যেটা বলা আছে এর সাথে টোটাল নিয়মটা, মানে আপনি এটা কম্বিনেশন যখন করবেন তখন হচ্ছে প্রপার সিস্টেমটা আপনি বুঝতে পারবেন। সপ্তম তফসিল বিশেষ কর হার। তো এগুলো হচ্ছে আপনি এইভাবে সামারি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট দিলাম বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবারে আসেন দেখেন কিভাবে স্টাডি করবেন। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অবশ্যই আয়কর অঙ্কের নিয়ম কানুন সহ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স মানে পরীক্ষায় অংশগ্রহণের মেইন ক্রাইটেরিয়া। আপনি এলিজিবল হয়ে তো অ্যাপ্লাই করছেন, কিন্তু পরীক্ষায় বসার এলিজিবিলিটি হচ্ছে এইটা, যে আয়কর রিলেটেড অঙ্কের নিয়ম কানুন এবং কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে। এবং সেটা হচ্ছে এই যে 4 5 6 7 8 9, এখান থেকে আপনার মূলত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এমন ভাবে ক্লিয়ার থাকতে হবে যাতে যে কোনো অঙ্ক আসলে সঠিকভাবে সমাধান করতে পারেন, যেখান থেকে আসুক। কৃষি আয় দিবে, স্যালারি ইনকাম দেবে, সরকারি স্যালারি মানে গভর্নমেন্ট জব নাকি ইসে নন গভ জব, অথবা বিজনেস ইনকাম, অথবা ক্যাপিটাল গেইন, অথবা লোকসানের সমন্বয়, কোথা থেকে দিবে, কিভাবে দিবে, এটা আমার দেখার বিষয় না। ঠিক আছে। আমার কথা হচ্ছে যেখান থেকে যেভাবেই দিক আমি এটা অ্যান্সার করতে পারবো। এক। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আবার থিওরিটিক্যাল প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, তো আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনি নিজের ভাষায় ওই থিওরিটিক্যাল প্রশ্নেরও উত্তর দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আহ নিম্নোক্ত সিকোয়েন্স আপনারা মেনটেন করতে পারেন। সিকোয়েন্সটা কি? প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, আয়কর কর্তৃপক্ষের যে একটা স্ট্রাকচার আছে এটা, এই জিনিসটা আগে একটু বুঝে নেন। তারপরে আয়কর নির্দেশিকা খুব ভালো করে স্টাডি করতে হবে। আয়কর নির্দেশিকা পড়ার পরে দেখেন প্রথমে কি, প্রথমে আপনি সংজ্ঞাগুলা দেখবেন, আয়করের বিভিন্ন শব্দের সাথে আপনাকে মানে ফ্যামিলিয়ার হইতে হবে। দেন হচ্ছে আয়কর কর্তৃপক্ষের একটা স্ট্রাকচার, এটা আপনার ব্রেইনে থাকতে হবে। এটা এখান থেকে আপনার প্রশ্ন আসবেই। ঠিক আছে। এরপরে হচ্ছে আয়কর নির্দেশিকা খুব ভালো করে আপনাকে পড়তে হবে। তারপরে হচ্ছে অংশ 4 5 6, 6-এর সাথে ষষ্ঠ তফসিল, 7 8 9, এই অংশগুলো আপনাকে শেষ করতে হবে। শেষ করে আপনাকে হচ্ছে আয়কর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যখন আয়কর নির্দেশিকা পড়বেন তারপরে আইন থেকে এই এই জিনিসগুলো আপনি স্টাডি করবেন, আয়কর অঙ্ক আপনি খুব মোটামুটি ভালোভাবেই আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন এই পর্যন্ত যখন আপনি ক্লিয়ার করবেন, এ পর্যায়ে আপনার আয়করের একটা ফাউন্ডেশন হয়ে যাবে। এবার এক্সাম ফোকাস হয়ে অন্যান্য বিষয়গুলি স্টাডি করতে হবে এবং এক্সাম স্টাইল প্রশ্ন সমাধান করতে হবে, নিয়মিত রিভিশন দিতে হবে, শর্ট নোট করবেন। তারপরে হচ্ছে কি আপনার রেগুলার লেখার একটা প্র্যাকটিস করতে হবে। লেখার প্র্যাকটিসটা হচ্ছে মাস্ট করতেই হবে। এবারের প্রশ্নে আমার যতখানি ধারণা, অনেকেই কিন্তু এই আপনারা ওই যে লেখার আটকায় যাবেন, 100% অ্যান্সার করতে পারেন কিনা একটা বিষয় এবারে হতে পারে। মানে প্রশ্নের যে ট্রেন্ড, সে ট্রেন্ড অনুসারে যেটা বোঝা যায়, প্রশ্নের ট্রেন্ড প্লাস হচ্ছে সিলেবাসের যে আপগ্রেডেশন যেটা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে রিটেন প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট হবে। কাজে প্রতিদিনই, এরপরে আমরা যারা এখানে আছি আমরা কিন্তু 15 বছর 20 বছরও আমাদের স্টাডি গ্যাপ আছে, অর্থাৎ সেই কবে আমরা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করছি। ঠিক আছে। কাজেই এই জায়গাতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানারে যারা জয়েন করে, আমি কিন্তু প্রথমে এই কন্ডিশন দিয়ে দেই, শর্ত দিয়ে দেই যে যদি এই প্ল্যানে জয়েন করতে চান আপনাকে আমার শর্তের সাথে মানতে হবে। কি শর্ত? আপনাকে প্রচুর আমি লেখাবো, আমি প্রচুর এই বিষয়ে প্যারা দিব, এই প্যারাগুলো আপনাকে সহ্য করতে হবে। কারণ কি,
যুদ্ধের জন্য ট্রেনিংটা যত কঠিন হবে, যুদ্ধ জয় করাটা কিন্তু তত সহজ হবে। কাজেই আমাদের এই ট্রেনিং সেশনটা একটু কঠিন করতে চাই, এবং এখানে বিভিন্ন ত্রিমুখী পদক্ষেপ আমরা নিতে চাই। যারা অলরেডি আমাদের আইটিপি মাস্টার প্ল্যানারে আসছেন, আমরা 2টি প্রি ফাউন্ডেশন ক্লাস নিয়েছি। মানে আমাদের ক্লাস শুরু হবে, ক্লাস শুরুর আগে ওরিয়েন্টেশন ক্লাস হবে, তার আগে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোকে বলছি প্রি ফাউন্ডেশন ক্লাস। প্রি ফাউন্ডেশন ক্লাস মানে কি? মানে হচ্ছে ওই যে জার্নি, ওই জার্নির জন্য আপনাকে আগে থেকে একটু নার্সারি করা, আপনি নিজেকে একটু ফ্যামিলিয়ার করা, যে ওখানে কিন্তু আমরা এইভাবে একটা ম্যারাথন দৌড় দিব। কাজে সেই দৌড়ের জন্য আগে থেকে আপনার যে সকল জায়গায় প্রিপারেশন নেওয়া দরকার আগে থেকে নিতে থাকেন। ঠিক আছে, আমরা আইটি এক্সাম মাস্টার প্ল্যানার প্যাকেজে যেটা করছি, বিভিন্ন মানে 5টা গ্রুপ করে দিয়েছি লার্নারদের মধ্যে। তো সেখানে কি হবে, এই গ্রুপের মধ্যে তাদের মধ্যে আবার আলাদা, মানে এই যে টোটাল তো মেইন গ্রুপ হচ্ছে তারা এই প্যাকেজে আছেন, এরপর ওখানে সাব গ্রুপ হচ্ছে 5টা। সেই 5টা গ্রুপের মধ্যে তাদের আলোচনা হবে, তাদের প্রতিযোগিতা হবে। দেন হচ্ছে এক গ্রুপের সাথে আবার আর এক গ্রুপের আমরা প্রতিযোগিতা দেব বিভিন্ন রকমের। অর্থাৎ আমরা ত্রিমুখী কৌশল নিয়ে এই পরীক্ষার জন্য, এই যে যুদ্ধ যেটা আসবে সেই যুদ্ধের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছি, এবং সেটা আমরা জয় করতে চাইব। এটাই হচ্ছে আমাদের মূলত মেইন আকাঙ্ক্ষার জায়গা, আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানার প্যাকেজ যেটা আছে সেটা। আচ্ছা, যাই হোক, এবারে আসেন স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে আপনি কি কি ব্যবহার করবেন। প্রথমত হচ্ছে আয়কর নির্দেশিকা মাস্ট। দেন যে বইটা দিলাম, আপনি অন্য কোনো বইও দেখতে পারেন, আইনের বই তো সবই সমান, কিন্তু এখানে কে এম হাসান স্যারের যে জিনিসটা আমার ভালো লাগে, বাংলা ইংরেজি দুইটাই আছে। তারপরে হচ্ছে এখানে তার কিছু কিছু ব্যাপারে আপনার কেস কেস লয়ের ইয়াটা দিছে, ওই যে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় তার ব্যাখ্যা আছে। হ্যাঁ, তো এজন্য হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে। এত অ্যাডভান্স মানে এত কিছু এখন যদিও লাগবে না, কিন্তু আপনি একজন আয়কর আইনজীবী হিসেবে কাজ করবেন, তাইলে আপনার যদি একটা ভালো বই না থাকে, হুম, তাইলে কি হবে, আপনি একটা গাইড মানে আয়কর নির্দেশিকা বা মানে মোটামুটি একটু স্টাডি করে পরীক্ষা পাশ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি যখন আইনজীবী হব, আমার ভিতরে তো সেই ধরনের একটা আকাঙ্ক্ষা এখনই তৈরি হইতে হবে, তাই না? আমি যখন একটা জিনিস না বুঝবো অথবা কনফিউশন সৃষ্টি হবে, আমি কোথায় খুঁজবো? আমি সরাসরি এই যে আমার কাছে যে সামারি যেটা থাকবে, যে এই জিনিসটা ধরেন আমার একটা জায়গায় কনফিউশন আছে যে বিনিয়োগের রেটটা কিভাবে ক্যালকুলেশন করে, বা একটা জায়গায় কনফিউশন আছে, আমি কি করব? আমি এখান থেকে দেখলাম অংশ 6 এবং ষষ্ঠ তফসিল, কারণ এই সামারিটা কিন্তু আমি করে রেখেছি। তাইলে আমি আইন থেকে আরো কনফিডেন্ট হওয়ার জন্য অংশ 6 যাই, একটু দেখি কি বলা আছে, তারপরে তফসিল, ষষ্ঠ তফসিলে যাই, দেখি যে এখানে কি বলা আছে, তাইলে কিন্তু আমি একটা সমাধান পাবো। ঠিক আছে, বা আমার নলেজটাকে আমি এভাবে ডেভেলপ করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, এজন্য যেটা বললাম, তো যে কোনো লেখকের মূল আইনের বই একটা লাগবে, আপনার আয়কর নির্দেশিকা লাগবে। তারপরে দেখেন আয়কর রিলেটেড ডিগ্রি, অনার্স কিংবা এলএলবি, এলএলবির যে ট্যাক্সেশনের যে বই আছে, হ্যাঁ, আয়কর, তারপরে হচ্ছে ডিগ্রির যে বইগুলো আছে, অনার্সের যে বইগুলো আছে, এর মধ্যে ভালো লেখকের যে আপডেট যে বই আছে, সেরকম কোন একটা ভালো গাইড মোর দ্যান এনাফ এই পরীক্ষায় পাশ করার জন্য, মোর দ্যান এনাফ। তো এই এই বইটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল প্রশ্নের জন্য। আপনি এই এই সব বইতে যে প্রশ্নগুলো পাবেন, এগুলো হচ্ছে আপনাকে আরো বেশি কনফিডেন্ট দেবে, মানে খুব ভালো হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আয়কর পরিপত্র। আয়কর পরিপত্রটা হচ্ছে আপনার এখন অ্যাডভান্স লেভেল ডেভেলপ করার জন্য। তারপর টিআরপি সহায়িকা গাইডের কথা বললাম। এরপরে আপনি যদি আইটিপি রিলেটেড কোনো বই পড়তে চান, অবশ্যই পড়তে পারেন, কিন্তু তার আগে আপনার সচেতনতার লেভেল শতভাগ কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ এই বইগুলো পড়লে অনেক সময় বিভ্রান্তিতে পড়বেন। এটা আমি আপনার এটা কারণটা কি, আপনি যখন নিজের বেসিক ক্লিয়ার করে, আগের সকল রেফারেন্স কিন্তু একদম মানে যে জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম।
কিন্তু এটা তো আমাদের মতো, আমি একটা বই লিখলাম অথবা আরেকজন একটা বই লিখলো, আমি ভুল করতেই পারি। কিন্তু আয়কর নির্দেশিকা যখন এনবিআর থেকে আসছে, ওখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা ওইরকম নাই। কাজেই আমাকে যদি আপনি অন্ধভাবে ফলো করেন, তাহলে ওই ভুল প্র্যাকটিসের জন্য আপনার মার্কস কাটা যেতে পারে। তাহলে কি করবেন, আগে যদি আপনার এই ফাউন্ডেশন ডেভেলপ থাকে, দেন যদি আপনি আমার বই পড়েন, আমার বইতে যে জিনিসটা ভুল আছে আপনি এটা বুঝে সচেতন ভাবে বুঝতে পারবেন যে এই বইয়ে এই জিনিসটা ভুল আছে। ওকে ফাইন, আমি এই বই থেকে জাস্ট একটা থিম নিলাম, আমি আমার মতো প্র্যাকটিস করলাম। ঠিক আছে, এজন্য এটাকে আমি সবার নিচে রেখেছি। যেহেতু এই বইগুলোর উপরে এখনো ওইভাবে কনফিডেন্ট ডেভেলপ করতে পারি নাই আমরা যারা রাইটার, যে আমার একটা বই একজন পড়বে, সেই বইটা ওই রকম ভাবে আমরা কনফিডেন্ট দিতে এখনো পারি নাই। ঠিক আছে, তো যে কারণে বই একটা কিনতে পারেন, কিন্তু সেটা এত প্রিফার করা যাবে না। মূল গুরুত্ব দিতে হবে উপরে যে মেইন যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো, এগুলোতে। আচ্ছা, এবারে আসেন আয়কর অংশ থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রথমত, বিভিন্ন আয়কর সম্পর্কিত অংশ প্র্যাকটিস করতেই হবে। আয়কর সম্পর্কিত অংশ প্র্যাকটিস করতে হবে মিন, আমি বলছি এই যে বিভিন্ন অংশের আইনে বিভিন্ন অংশ আছে, ওইগুলার কথা বলছি, এগুলা প্র্যাকটিস করতেই হবে। এরপর হচ্ছে বিভিন্ন উৎসের আয় পরিগণনা করতে জানা লাগবে। মোট আয়, কর হার, কর নির্ধারণ, বিনিয়োগজনিত কর রেয়াত, নিয়ম পদ্ধতি জানতে চেয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে, এটা হচ্ছে অঙ্কের জন্য, হ্যাঁ। আবার অঙ্ক একটা দিল, সেই অঙ্কে সবকিছু কভার করে নাই, অন্য আরেকটা প্রশ্ন দিল, থিওরিটিক্যাল ভাবে আপনাকে একটা প্রশ্ন করলো এইগুলোর মধ্যে থেকে। তার মানে আপনি যখন আপনার বেসিক যখন ক্লিয়ার থাকবে, আপনি ওই প্রশ্ন আপনার নিজের মতো করে কিন্তু অ্যান্সার দিতে পারবেন। তারপর আয়কর নির্দেশিকার প্রথম অংশ থেকে গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্ন থাকবে। যেমন একটা প্রশ্ন আসতে পারে যে আয়কর, কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, এবং পিএসআর নিয়ে প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি, কর দিবস, কর দিবসের পরে যদি রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে হিসাব পদ্ধতি কেমন হবে, বিভিন্ন জরিমানা নিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে সংজ্ঞাসমূহ, আয়কর কর্তৃপক্ষ, অনুমোদিত প্রতিনিধি, উৎস কর, কর অবকাশ, ন্যূনতম কর, চূড়ান্ত কর, জরিমানা, আপিল, এডিআর, এবং বিভিন্ন দরখাস্ত যাতে আপনি লিখতে পারেন। জাস্ট এর মধ্যে যদি আপনি স্টাডি করেন, তাইলে আপনার মোটামুটি আশা করা যায় যে প্রশ্ন কভার করে আসতে পারবেন। এখন আসেন কিভাবে প্রস্তুত থাকবেন। প্রথম কথা হচ্ছে যে, আমাদের হাতে সময় বেশি আছে কি কম আছে আমরা কিন্তু ক্লিয়ার না। আমরা ধরে নিব আমাদের হাতে সময় কম আছে, যদি বেশি থাকে সেটা আমাদের জন্য ভালো। কিন্তু আমি যদি ধরে নেই যে আমি 3 মাস 4 মাস সময় পাবো, কিন্তু পরীক্ষা দেখা গেল 2 মাস পরে অ্যানাউন্স দিয়ে দিল, তখন তো ঝামেলা হয়ে যাবে। কাজেই আমার ফুল টাইম প্রেশার নিয়ে পড়াশোনা করতে হবে, ডিফোকাসড হওয়া যাবে না এখানে। প্রচুর হোমওয়ার্ক করতে হবে, হোম স্টাডি করতে হবে। আমাদের আইটি এক্সাম মাস্টার প্ল্যানারে যারা আছেন অবশ্যই এখানে জয়েন করছেন। আমি খুব কঠিনভাবে যে কথাগুলো বলি আজকেও আপনাদেরকে বলতেছি, যে হার্ডওয়ার্ক করতেই হবে। আপনাদেরকে যে গ্রুপগুলো দিয়েছি, আপনাদের মধ্যে আজকে আমি আপনাদের সিক্রেট গ্রুপে, হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে বলছিলাম যে আহ, আপনার কোন গ্রুপে কতজন আছেন তাদের একটা মেম্বার আইডি সহ আমাকে লিস্ট দিবেন। যারা গ্রুপে মানে আহ, অংশ নিতে পারে নাই বা জানে না, তাদেরকে আমি গ্রুপে আবার সেট করে দিব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রুপ থেকেই পাই নাই। ঠিক আছে, তো সেটা না দিলে আমি কিভাবে বুঝবো যে আপনারা ওই গ্রুপেই থাকতে চান কিনা। ঠিক আছে, তো এটা করতে হবে। আমরা এই গ্রুপ নিয়ে কিন্তু প্রচুর কাজ করব, এবং আপনাদেরকে যেটা সেদিন, সেদিনের ক্লাসে যেটা বলছি যে প্রচুর গ্রুপ স্টাডি করতে হবে। আমাদের সপ্তাহে 7 দিন, 2 দিন আমরা ক্লাস করব, বাকি থেকে 5 দিন। 5 দিনের মধ্যে মিনিমাম 3 দিন আপনাদেরকে নিজেদের মধ্যে টার্গেট নিয়ে তারপরে স্টাডি করতে হবে, এবং সেই আলোচনার মধ্য থেকে নিজেরা যেটা সমাধান করতে পারেন ভালো। তারপরও যে যে জায়গাগুলোতে আপনাদের সংশয় থাকবে, সেই জায়গাগুলো
আমার সাথে সরাসরি আমরা একত্রে ওই জায়গাগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ কোনো জায়গাতে যাতে আমাদের কনফিউশন না থাকে। ঠিক আছে, তো এই এই কাজগুলো একটু করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রচুর লেখার অভ্যাস করতে হবে। প্রায় লিখিত মানে প্রায় প্রতিদিনই আপনাদেরকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের আইটিপি মাস্টার প্ল্যানের কথা হয়তো লেখা আছে, লিখছিলাম যে প্রতিদিনই কিন্তু আমরা লিখিত টেস্ট দিব, এগুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রতিদিন যে হোম স্টাডি দিব বা আহ, বিভিন্ন টেস্ট দিবে, এগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন দেখেন কেন ঝুঁকি নেওয়া যাবে না। ঝুঁকি কেন নিবেন না? প্রথমত হচ্ছে দীর্ঘ সময় পর পর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। আমরা এবারে পরীক্ষা পাইছি 5 বছর পর পর। আমি প্রশ্নের ইয়াগুলো দেখাইছি, আপনারা খেয়াল করছেন হয়তো, কখনো কখনো 3 বছর, 4 বছর, 7 বছর, 8 বছর পর পর প্রশ্ন মানে এই পরীক্ষাটা হয়েছে। কাজেই আপনার রিস্ক নেওয়া যাবে না। আপনি যদি রিস্ক নেন, আবার কবে পরীক্ষা হয় ঠিক নাই। আর আমরা কিন্তু এখন একটা অনিশ্চিত অবস্থায় আছি বলতে গেলে, তাই না? যে সামনে কি হয় আমরা কিন্তু খুব ভালোভাবে জানি না। কাজেই পরীক্ষা মানে দেশ যদি ঠিকঠাক না থাকে, পরীক্ষা কোথায় যাবে আল্লাহ জানে। তো এই জন্য আমাদের এই এই এখন পরীক্ষাটা পাইছি, একটা ভালো সময়ে আছি আমরা। এই পরীক্ষাটা এই সময়ে সার্টিফিকেশনটা নিয়ে যাতে হয়ে যায়। সিলেবাস মোটামুটি আপনাদেরকে সামারি করে দেখাইছি, কিন্তু এটা তো আসলে তো কম না সিলেবাসটা। আইন যদি ওই একটা একটা করে ধরি, এখানে 6টা আইনের কথা বলা আছে, অ্যাকাউন্টিং এর কথা বলা আছে, বাংলা ইংরেজির কথা বলা আছে, তারপরে এই যে আইনের বাস্তব প্রয়োগের কথা বলা হয়েছে। এবং সময় কিন্তু আমাদের হাতে অল্প, মাত্র 2-3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাস মার্কস দিচ্ছে 50%। তার মানে 50% যদি পাস মার্কস হয়, আপনার টার্গেট অ্যাটলিস্ট 85 থাকতে হবে। তাইলে ওটা ডেপ্রিসিয়েট করে আপনি 50% বা তার একটু উপরে 60% বা তার কাছাকাছি হয়তো থাকবেন, যদি আপনার টার্গেট স্টেজ 85% হয়ে থাকে। তাহলে 85% টার্গেট যদি হয়ে থাকে, আপনাকে 100% পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, 100% প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখন টাইম প্রেসারের জন্য যদি আপনি আটকাই যান, তাইলে কি হবে? আপনি শতভাগ প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। দেখা গেল 10টা প্রশ্নের মধ্যে 7টা লিখতে লিখতে সময় শেষ। কারণটা কি? আপনি টাইম প্রেসার নিয়ে লেখেন নাই। টাইম প্রেসারটা কি? 3 ঘন্টার কিভাবে হিসাব করবেন, এগুলো আমাদের মাস্টার প্ল্যানারে অনেক কৌশল বা টেকনিক আমি বলবো। কিছু বলি আমি। ধরেন 3 ঘন্টা আপনার পরীক্ষার টাইম, তাই না? 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। মানে 10 মার্কসের যদি প্রশ্ন থাকে, 10 মার্কসের জন্য আপনি কত মিনিট পান? 18 মিনিট পাবেন। 18 মিনিট। এখান থেকে আপনার প্রশ্ন পড়তে, থিঙ্কিং করতে আরো ধরেন 3 মিনিট যাবে। প্রশ্ন পড়া, সবসময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে উত্তর যা লিখবেন, প্রশ্ন পড়ার পিছনে খুব ভালো একটা মনোযোগ দিতে হবে। একটু সময় বেশি নেন, প্রশ্নটা ভালো করে বুঝেন। না বুঝে একটা শব্দ দেখছেন, আপনি প্রশ্ন লেখা শুরু করছেন, আসলে লেখছেন সব উল্টোপাল্টা, এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক্সাম প্রেসারে। কাজে আপনার ঠান্ডা মাথায় প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ার পিছনে আপনার সময় দিতে হবে। দেন হচ্ছে এই প্রশ্নটাকে আপনি কোন প্ল্যানিং এ লিখবেন, কোন প্ল্যানিং এ লেখলে আপনার মার্কিংটা বেশি আসবে, মার্কস বেশি আসার সম্ভাবনা আছে, এটা নিয়ে জাস্ট 1 মিনিট অ্যাটলিস্ট চিন্তা করেন যে আমি এইভাবে এটাকে লিখতে পারি। দেন আপনি 15 মিনিটের মধ্যে এটাকে লেখেন। তাহলে আপনি যে কোনো বইয়ে যে প্রশ্নের অ্যান্সার পড়বেন, ওই একটা প্রশ্নের উত্তর লিখতে আপনার লাগবে হচ্ছে 1 ঘন্টার বেশি, একটা প্রশ্নের উত্তর লিখতে। তাহলে আপনি এখানে পাচ্ছেন 15 মিনিট সময়। এই 15 মিনিটে আপনি কিভাবে লিখবেন? তার মানে প্রথমত আপনার হাতের লেখা প্র্যাকটিসের জন্য আপনাকে কাজ করতে হবে। দেন হচ্ছে ওই লেখাটাকে আপনার 15 মিনিটে আপনি কিভাবে শেষ করতে পারেন, সেজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি দেখেন আপনি কোনোভাবেই এটা 15 মিনিটে সমাধান করতে পারছেন না, আপনি কি করবেন? আপনি তখন এটাকে সারাংশ মানে মূল অংশটা নিয়ে আসার চেষ্টা করবেন।
আমাকে 15 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। ঠিক আছে? তো মূল অংশে নিয়ে এসে আপনি প্র্যাকটিস করবেন। এজন্য আমি বলছি আমি অনেক প্যারা দেবো আপনাদেরকে, অনেক লেখাবো, এবং যারা আমাদের মাস্টার আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানার জয়েন করবেন না, তারা নিজেরা এই প্র্যাকটিস বাসায় করবেন, ইনশাল্লাহ পাশ করতে পারবেন। আচ্ছা, তো এই কথা তো আগে বললাম যে আমরা অনেকে দীর্ঘদিন পূর্বে লিখিত পরীক্ষা দিয়েছে, কাজে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপরে পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে পাশ করা মোটামুটি সহজ হবে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে যিনি মার্কিং করবেন তার মাইন্ডসেটটা কেমন হইতে পারে। এক্সামিনার প্রশ্ন করছে, সেই প্রশ্নের মার্কিং যিনি দেখবেন খাতাটা, তার মাইন্ডসেটটা যদি আপনি ক্লিয়ার হইতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা অনেক সহজ হবে, মানে মার্কসও বেশি পাবেন। আচ্ছা, আমরা আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানার যে প্যাকেজ, এটা নিয়ে কয়েকজনের প্রশ্ন করছেন। তো এটা আসলে আমরা এক কথায় বলি, মোটামুটি এখন যা বললাম আপনারা মোটামুটি একটা থিম পাইছেন যে আমরা আসলে এটা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করার ইচ্ছা। পরীক্ষা যদি তার আগে হয়, সেক্ষেত্রে আমরা আরো বেশি এফোর্ট দেব, এবং বেশি এফোর্ট দিয়ে পরীক্ষা মানে ক্লাসের সংখ্যা হয়তো বাড়িয়ে দিয়ে এই সিলেবাস যাতে সম্পূর্ণ কভার করা যায়, আপনাদের প্রিপারেশন যাতে যথাযথভাবে করা যায়। তো এখানে আসার একটা শর্ত হচ্ছে আমাকে মেন্টর হিসেবে আমার কথা, প্রত্যেকটা কথা শুনতে হবে, এই পরীক্ষা রিলেটেড, পরীক্ষার বাইরে না, মানে পরীক্ষার প্রিপারেশন রিলেটেড যে সকল কথা আমি বলবো সেগুলা শুনতে হবে এবং পালন করতে হবে, এটা হচ্ছে অন্যতম একটা শর্ত। এবং হার্ড ওয়ার্ক করতে হবে। আমি আগেই বললাম যে যুদ্ধ সহজ জয়ের জন্য আপনাকে ট্রেনিংটা কঠিন হতে হবে। কাজে আমরা একটা ম্যারাথন স্টাইল এখানে স্টাডি করব। ঠিক আছে? তো প্যাকেজ ডিটেলস, আমাদের ক্লাসগুলো হবে রাত 9টার পরে 9:30 থেকে হবে প্রতি রবি ও রবিবার এবং বুধবারে আমাদের ক্লাস হবে। আগামী বুধবারে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো এখানে আমরা আইটিবি সম্পূর্ণ সিলেবাস কভার করার চেষ্টা করব। এর মধ্যে কুইজ থাকবে, লিখিত প্রশ্নের প্র্যাকটিস থাকবে, মডেল টেস্ট থাকবে, তারপরে হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট থাকবে। ঠিক আছে? আর কোর্স ফি এর কথা যদি বলি, আমাদের কোর্স ফিটা আছে 7,000 টাকা। আমাদের এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। ওয়েবসাইটে যাই একটু। আমাদের কোর্স ফিটা হচ্ছে 7,150 টাকা। কিন্তু আজকের এই ক্লাসটাকে মাথায় রেখে আমি হচ্ছে 4,999 টাকা একটা অফার করেছি। যে এটা আপনারা যারা এই ক্লাসে আছেন, আপনারা যারা জয়েন করবেন, এখান থেকে আজকে এনরোল করলে 4,999 টাকায় অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে মোটামুটি দেওয়া আছে যে সিক্রেট গ্রুপ। এই ভিডিওটা একটু দেখবেন, এই ভিডিওটা ওয়েবসাইটে আইসা আমি আপনাদের চ্যাটে অথবা গ্রুপে লিংক দিয়ে দেব। হ্যাঁ, এই ভিডিওটা একটু দেখবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে। আশা করছি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হইতে পারে। আচ্ছা, আমি লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সিক্রেট গ্রুপ, ক্লাস, মডেল টেস্ট, শর্ট সাজেশন, আমরা খুব সহজভাবে কথা বলার চেষ্টা করি সব সময়। জুম অনলাইন ক্লাস হবে রবি ও বুধবার রাত 9:30 আমাদের ক্লাস শুরু হবে। আমরা 3 মাসের একটা প্ল্যান করেছি। ঠিক আছে? তো এখানে এই কাদের জন্য এই প্রোগ্রাম, কোর্সটি কেন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে এখানে মোটামুটি একটা আউটলাইন দেয়া আছে। হ্যাঁ, তো আউটলাইন এক কথায় পরীক্ষার সিলেবাস, এখানে আউটলাইন আর আর তেমন কিছু বলার নাই, এক কথায় পরীক্ষার সিলেবাস। তারপর আমাদের আগের কিছু স্টুডেন্ট রিভিউ এখানে শেয়ার করা আছে। আপনার যারা এনরোল করতে চাবেন, জাস্ট যে কোনো একটা এনরোল নাও বাটনে ক্লিক করলে এই পয়েন্টে আসবেন। এখানে এসে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার দিয়ে এইখানে একটা চেক করার একটা অপশন পাবেন। এটা চেক করে এখানে এনরোল নাও ক্লিক করবেন। এনরোল নাও ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে আরো কিছু দেয়া আছে, মানে ভিডিও দেয়া আছে, এগুলোও দেখতে পারেন আইটিপির উপরে। এগুলো গুরুত্বপূর্ণ। আর এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক প্রশ্ন দেয়া আছে, যেগুলো আজকে আপনাদের অলরেডি কভার করে দিয়েছি আমি। হ্যাঁ, তো
এগুলো খুব একটা দেখার প্রয়োজন না। আপনারা কি করবেন, এনরোল নাও ক্লিক করবেন। এখানে এনরোল নাও ক্লিক করলে হচ্ছে এইভাবে একটা পেমেন্ট গেটওয়ে আসবে। পেমেন্ট গেটওয়েতে আপনি আপনার কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, আপনার মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এ আপনি কি কি আছে দেখেন এখানে। এক কথায় এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, নগদ যে কোনো উপায়ে আপনি ইয়ে করতে পারবেন। করে আপনি পে নাও দিয়ে আপনি পরিশোধ করে দিলে অটোমেটিক এনরোল হয়ে যাবে। তো তারপরে একটা গুগল ফর্ম আসবে, একটা মেসেজ আসবে, একটু ওয়েট করবেন। এখান থেকে পেমেন্ট হওয়ার পরে বের হয়ে যাবেন না। এই পেজটা রিডিরেক্ট হয়ে আর একটা পেজ আসবে। সেই পেজে আপনি একটা জাস্ট ফর্ম ফিল আপ করে দিবেন। তাইলে হচ্ছে আমাদের ওটা ফর্ম ফিল আপ না করলেও আমাদের কাছে ডাটা থাকবে, বাট ফর্ম ফিল আপটা করলে খুব সহজে আপনাদেরকে আমরা আমাদের ইয়াতে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি মোটামুটি আজকের পর্বে এখানেই শেষ করব। আমাদের 11টা বাজে প্রায়। আর কুইজটা আমরা আজকে দিচ্ছি না এখন, কুইজটা আমরা দিব কালকে আপনাদেরকে। গ্রুপে একটা কুইজের ব্যবস্থা করে দেব, সবাই অংশগ্রহণ করবেন। আমরা হয়তো একটা গুগল ফর্ম দিয়ে দেব। গুগল ফর্মে আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন। যারা সঠিক প্রশ্নের অ্যান্সার দিবেন তাদের মধ্যে থেকে 3জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। ঠিক আছে, আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি মাত্র 5 মিনিট। আমরা থাকবে, 11টার সময় ক্লোজ করে দিব। 5 মিনিট আপনাদের সাথে কথা বলবো। যাদের প্রশ্ন আনমিউট না করে আমি একটা কাজ করি, সবাই কথা বলা শুরু করবেন। আমি যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন, আমি তাদেরকে সুযোগ দিচ্ছি। অথবা প্রথমে হচ্ছে আমি আমার আজকের ক্লাস যেটা দিলাম আপনাদেরকে, এইটার একটা ওভারভিউ শুনতে চাই, যে আসলে এটা আসলে কতখানি ইফেক্টিভ বলে আপনি মনে করেন। হ্যাঁ, আমি প্রথমে নাইম খান ভাই, আপনাকে আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি, আপনি আনমিউট হয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি ওয়ালাইকুম। নাইম খান। স্যার, আমি ব্লু প্রিন্টের ইয়েটা নিয়েছিলাম। তো এরপরে আপনি মনে হয় এটা আমাদেরকে চান্স দিয়েছিলেন যে 3500 টাকা দিয়ে পরে ইয়ে করতে হবে, বাট আমি পেমেন্ট করতে গিয়ে দেখলাম যে এখানে 5000 টাকা শো করছে। এটা সলিউশন কি হবে স্যার? আপনাদের অফার দেওয়া হয়েছিল 2 দিনের, 2 দিন তো শেষ হয়ে গেছে। স্যার ওখানে টাইম দেওয়া চেষ্টা ছিল না করবেন। স্যার। না, টাইম দেওয়া ছিল, আমি এসএমএস করেও সতর্ক করে দিয়েছি। আচ্ছা, যেটাই হোক, আমাদের ওই যে ইয়া ভাইয়ের সাথে, আজিজুর রহমান ভাইয়ের সাথে ওই যে জি সাপোর্ট স্যার। অ্যাডমিনের যে নাম্বার যেটা আছে, হ্যাঁ, জি স্যার। কথা বললেন, কথা বললে উনি একটা সলিউশন দিয়ে দেবে। ঠিক আছে। ঠিক। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি ব্লু আসসালামু প্রিন্টে আলাইকুম। আছেন, আপনি তো ব্লু প্রিন্টের কোর্স তো শেষ করছেন। স্যার পুরাটা হয় নাই স্যার, কত কিছুটা পার্সেন্ট আগে। কত পার্সেন্ট শেষ করছেন? স্যার 50%-এরও নিচে, মানে আবার নতুন করে দেখছি তো। আচ্ছা, তো কথা বোঝা যাচ্ছে তো, কেমন মনে হচ্ছে ওই ওই কোর্স দিয়ে আপনি কতখানি উপকৃত? স্যার এটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে, মানে একটা ক্লাসে কোনো কিছু না বুঝতে পারলে আমি রিপিট করে শুনতে পারছি বারবার। দেন আমার কনসেপ্ট তখনই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা আসলে অবশ্যই ভালো স্যার, কারণ অনেক সময় ক্লাসে যদি এটা যে ফিজিক্যাল ক্লাস হতো বা অন্য ক্লাস হতো, ডেফিনেটলি কোনো কারণে যদি আমি কথাটা না শুনতে পেতাম, দেন পরবর্তীতে আমার কনফিউশনটা থেকেই যেত, কিন্তু এখানে কোনো এই চান্সটা নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। এরপরে আসসালামু আমি আলাইকুম। আহ ওসমান গনি ভাইয়ের সাথে আনমিউট করে দিচ্ছি। আনমিউট করে আপনি একটু কথা বলেন, আনমিউটের সুযোগ দিচ্ছি। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। যে আমার জানার ছিল যে আমরা যারা আইটিপি এক্সামের জন্য এনবিআর এর যে ফর্ম ফিল আপ করলাম বা অ্যাপ্লিকেশন করলাম, তাদের কি টিন থাকাটা এবং ওই রিটার্ন সাবমিট করাটা কি বাধ্যতামূলক বা এটা কি লাগবে? জি, লাগবে 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 আমরা যারা আয়কর। ফ্রেশার বা এখনো টিন আমাদের টিন নাই, আমরা কি তাহলে কি টিন করে জিরো রিটার্ন সাবমিট করে রাখবো? অবশ্যই রিটার্ন লাগবে। আয়কর আইনজীবী যারা, তাদের আয়কর ওই যে বাধ্যতামূলক কাদের জন্য, এইটা যখন পড়তে যাবেন তখনই পাবেন। ঠিক আছে, তো আপনি পরীক্ষা অংশগ্রহণ করতেছেন, তার মানে তো আপনি এই জন্যই করতেছেন, তাই না? হান্ড্রেড জি। পার্সেন্ট লাগবে। জি। আর আর কোনো প্রশ্ন ছিল আপনার? না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। শামীম আহমেদ ভাই, আনমিউট করে কথা বলেন। জি, কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা, সম্ভবত আপনার প্রবলেম হচ্ছে। আহ, আবু রাফি ভাই, আনমিউট করে কথা বলেন। কিছু কিছু জানার ছিল যে আইকোর এক্সামে কি আহ, বিভিন্ন ধরনের ট্রান্সলেশন কি আসতে পারে? ট্রান্সলেশন কিরকম ট্রান্সলেশন? বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে ইংরেজি থেকে বাংলা। এগুলো আসলে তো সহজ, সমস্যা কি? বাংলা ইংলিশে কিন্তু আপনি মানে মানে কিভাবে আসে এগুলো? কি মানে আইকোর আইন অনুযায়ী আসে নাকি মানে নর্মাল একদম? আয়কর আইন অনুযায়ী আসতে পারে, নর্মালও আসতে পারে। ঠিক আছে, বাংলা ইংরেজি নিয়ে এত টেনশন করার দরকার নাই, এগুলো সবাই পারবেন। আপনি এত ক্লাস পড়াশোনা করে আসছেন, এখন এগুলো আসলে অত টাফ লাগবে না। কিন্তু মূল ফোকাসটা ইনকাম ট্যাক্স এবং হিসাব বিজ্ঞানের উপরেই দিতে হবে। আপনার বাংলায় হয়তো আপনাকে একটা দরখাস্ত লিখতে বললো, ইংলিশে একটা দরখাস্ত লিখতে বললো, অথবা ইংলিশে বললো যে আপনি একটা প্রবন্ধ লেখেন, যেমন গুড গভর্নেন্সের উপরে, গুড গভর্নেন্সের জন্য ইনকাম ট্যাক্সের গুরুত্ব কি সেটা নিয়ে কথা মানে কিছু লিখতে বলতে পারে। এই যে মোটামুটি একটু আইডিয়া থাকলে হয়ে যাবে, সমস্যা নাই। আর এটা নিয়ে এত প্যারা নিবেন না। মূল প্যারাটা হচ্ছে আপনি অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্স, এই দুইটা ভালো রাখবেন। ঠিক আছে, জি। শফিক আহমেদ ভাই, আমাদের ক্লাস, আজকের যে ক্লাসটা দিলাম এটা আসলে কতখানি ইফেক্টিভ হয়েছে একটু জানাবেন, সাথে আপনার প্রশ্ন করবেন। যে আনমিউট করে কথা বলতে পারেন। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ বেসিক্যালি আজকের ক্লাসের দিক নির্দেশনায় নেক্সট 3 মাস হয়তো আমরা ফলো করব, যা বুঝলাম। জি, আর আহ, আমার স্যার কোশ্চেনটা আরেকটা ছিল যে আপনার নিখিল চন্দ্র শীলের যে বইটা আছে, আপনি বললেন যে অনার্স বা মাস্টার্স এর বই ফলো করার জন্য, ক্যান ইউ ফলো দিস? আচ্ছা, ওই বইটা তো আমি দেখি নাই। বইটা যদি ভালো আচ্ছা, হয় অবশ্যই ফলো করবেন। আর হচ্ছে খেয়াল রাখবেন ওইটা কি পুরনো বই নাকি নতুন বই, আয়কর আইন দুই জি হাজার স্যার। তেইশ অনুসারে কিনা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা স্যার, আর আরেকটা লাস্ট যেটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আজকে আপনি যে আউটলাইনের ফলো করে মূলত আমাদের লেকচারটা দিলেন, এটা কি আমাদের সাথে শেয়ার করবেন? এটা এখনই শেয়ার করব না, এটা যেহেতু আরো বাকি আছে এটা রেডি করার। হ্যাঁ, অ্যাকাউন্টিং আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার মডেল টেস্ট আছে, তারপর শেয়ার করে দেবো, সমস্যা নেই। জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক। স্যার। আপনি কি আইটিপি মাস্টার প্ল্যানারে জয়েন করছেন নাকি? জি, আমি আইটিপি মাস্টার প্ল্যানারেও আছি এবং ওই ট্যাক্স প্ল্যানার ব্লু প্রিন্টেও আছি। আহ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, thank you, sir. এবারে অ্যাডভোকেট আতিউর ইসলাম ভাই, আপনাকে আনমিউটের সুযোগ দিচ্ছি। আজকের ক্লাস কতটুকু ভালো লাগছে, প্লাস আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার শুধু আজকের নয়, আপনার সব ক্লাসই আমার ভালো লাগে বলে আমি চেষ্টা করি জয়েন হওয়ার জন্য স্যার। যদিও আমার ওই পরীক্ষা দেওয়ার লাগবে না অ্যাডভোকেট হিসেবে, তবুও স্যার আমি জয়েন হয়েছি আপনার ক্লাসগুলো করার জন্য। আর থ্যাংক ইউ। স্যার জি, জি, আমার তো পরীক্ষা দেওয়ার লাগবে না স্যার, তাই না? না, আপনি অ্যাডভোকেট হলে আপনার পরীক্ষা না দিয়েও ট্যাক্সেস বারের মেম্বার হতে পারবেন, জি সমস্যা নেই। স্যার। হ্যাঁ জি স্যার, আমি ওই ট্যাক্স সম্পর্কে ভালো আয়ত্ত করার জন্য স্যার আপনার একটু শরণাপন্ন হতে যাচ্ছি। আপনাদের এমন ক্লাস আছে কিনা, বা আপনাদের ট্যাক্স রিটার্ন তৈরির বিষয়ে আপনি কোনো। আমাদের ট্যাক্স প্রিমিয়ার ব্লুপ্রিন্ট প্যাকেজ যেটা আছে সেটা নেবেন। হ্যাঁ, স্যার ওই ভিডিও স্যার। হ্যাঁ, ভিডিও লেকচার, কিন্তু ভিডিওগুলো এমন ভাবে করা আছে আপনার সেকেন্ড টাইম আমাকে প্রশ্নও করা লাগবে না। যদিও প্রশ্ন করার সুযোগ আছে, আপনাদের সিক্রেট গ্রুপ থাকবে, আপনাদের ইসে মাসিক প্রবলেম সলভিং ক্লাস হয়। হ্যাঁ, জি বাট এ স্যার। পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো তো ওল্ড ভার্সন, ওল্ড বিষয়। এখন তো নিউ এটা কিছু ঢুকতে আপডেটেড, হবে। একদম আপডেটেড। স্যার ওগুলো কেমন কস্ট? এটা এখন অফারে চলছে 1999 টাকা। ও আপনার ভিডিও। এই স্যার এই ডাইরেক্ট কোনো কোর্স নাই স্যার, ডাইরেক্ট? না, ডাইরেক্ট কোর্সের আমি প্রয়োজন মনে করি না, বুঝছেন। আমি যেভাবে আমার সিস্টেমটা সাজাইছি, জি আপনি স্যার। ডাইরেক্ট কোর্সের প্রয়োজন মনে করি না। এই যেটা এখান থেকে জি। এনরোল নাও দিয়ে সেম ভাবে এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। সত্যি আমাদের বলতে স্যার যে এই আপনার ক্লাস আমার খুব ভালো লাগে।
হ্যাঁ, যে কারণে আমি যোগদান করেছি আর কি। না আপনি যদি আমাদের ফ্রি সেশন শোনেন কিন্তু পেড সেশন তো শোনেন নাই, ঠিক আছে? ঠিক আছে, হুম। পেড সেশন অবশ্যই একটু আলাদা হয়। আমাদের এই প্যাকেজে কিন্তু প্রায় 3,000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে। স্যার এতে আপডেট ট্যাক্স হবে, এগুলো প্রিমিয়ার আপডেট হবে, আপডেট হবে, যে আপডেট হবে এগুলো, ভিডিওগুলো। এটা আপডেটেড, এটা একদম আপডেটেড অবস্থা আছে। এখানে আরো কিছু কন্টেন্ট যোগ করব, ওইগুলো যোগ করে দিলে এটার মানে এখনই যে অবস্থায় আছে এটা নিয়ে আমি গর্ব করতে পারি। এটা নিয়ে শুধু আমি না, আমার স্টুডেন্ট যারা তারাও গর্ব করে। ঠিক এই আছে, বর্তমান যে অর্থ বছর চলছে স্যার, এই অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে? হ্যাঁ হ্যাঁ, আপডেটেড। আচ্ছা স্যার, ঠিক, আসসালামু আলাইকুম। ঠিক আছে। এবারে দেলোয়ার নয়ন ভাই, আনমিউট করে আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, জি আমি দেলোয়ার নর্মাল ছিলাম স্যার, কুমিল্লা থেকে। জি জি। স্যার আপনার ক্লাসগুলো স্যার ইউটিউবে স্যার আমি দেখি প্রায় সময় স্যার, আমার কাছে ভালো লাগে। আর আজকের স্যার ক্লাসটা যেগুলো দেখছি স্যার, এটার প্রস্তুতি প্রস্তুতি আমার কাছে ভালো লাগছে। কিন্তু এভাবে যদি একজন টিচার গাইডলাইনে থাকে, তো আশা করি সে ভালো কিছু করতে পারবে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমরা জানি স্যার এনরোলমেন্ট যারা করেন অ্যাডভোকেটগণ, তারা স্যার প্রত্যেক বছরে বছরে একটা ফি দেওয়া লাগে তার সার্টিফিকেটের জন্য। আমরা যদি স্যার আইটিপি সার্টিফিকেট পাই স্যার, আমরা কি স্যার এমনি ভাবে স্যার ফি দেওয়া লাগবে, নাকি স্যার ফি দিতে হবে না স্যার? আইটিপির জন্য না। আইটিপি কেন নিচ্ছেন? আইটিপি নেওয়ার পরে আপনি ট্যাক্সেস বারের মেম্বার হবেন। তো সেখানে আহ, সেই মেম্বার যখন হবেন তখন ফি দিতে হবে, অ্যানুয়াল ফি আছে। হ্যাঁ, তো আইটিপি পরীক্ষা, আইটিপি সনদ তো নিয়েই রাখবেন। আপনার যদি এরকম প্ল্যান থাকে যে আমি এখন জব করি বা অন্য কিছুতে আছি, এখনই এখানে আসবো না, এখন জাস্ট আমি সনদটা নিয়ে রাখি, তো সেটা নিয়ে রাখেন। আপনি 2 বছর 4 বছর পরে আপনার হঠাৎ করে মনে হবে যে না আমি এখন ট্যাক্স ট্যাক্স প্র্যাকটিস করতে পারি, আপনি তখন ট্যাক্সেস বারের মেম্বার হবেন, এরকম হইতেই পারে। ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা স্যার যেটা বুঝলাম স্যার, সার্টিফিকেট পাইলে স্যার ফি লাগবে না, যদি না, ট্যাক্স বারের সদস্য হয় তাহলে ফি লাগবে। রাইট রাইট। আচ্ছা, ফিটা স্যার আনুমানিক স্যার বলা যাবে স্যার এরকম লাগতে না, পারে কি? এইটা এইটা এক একটা ট্যাক্সেস বারের এক এক রকমের, ঠিক আছে, এটা নিয়ে বলার কিছু নাই বা বলবো আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে সজীব ভাই, আনমিউট করে কথা বলেন। ওয়ালাইকুম স্যার। জি, স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, আমাদের যাদের টিন সার্টিফিকেট নাই, আমরা কিভাবে এটা করতে পারি? এবং এই অর্থ বছরের জন্য যে আমাদের এই রিটার্নটা সাবমিট করব, সেটা কি আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবো বা শিখতে পারবো, নিজে নিজে করতে পারবো? হ্যাঁ এই পারবেন, কোশ্চেনটা স্যার একটু answer করুন। পারবেন পারবেন, এই কোর্সের মাধ্যমেই স্যার পারবেন। এই টিনটা স্যার আমরা কিভাবে এটা করতে পারি? বুঝি না। সার্টিফিকেট আমরা কিভাবে তিন তিন সার্টিফিকেটটা আমরা নিজে নিজে বা নিজে নিজে খুব আমরা সহজ, কি মাত্র করবো? 2-4 মিনিটের মধ্যে করতে পারবেন। এগুলার ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার ভিডিও আছে, অন্যদের ভিডিও আছে, খুব সহজ। আর আপনি আমাদের কোর্সে আসলে আপনি রিটেন কিভাবে জি স্যার, আমি সাবমিট কোর্সে করতে। এনরোল করেছি স্যার, আমি আচ্ছা 2022-এর ইয়েতেও ছিলাম স্যার আপনার। আচ্ছা কিন্তু স্যার ক্লাসগুলো করা হয় নাই ব্যস্ততার কারণে। আচ্ছা। কিন্তু স্যার আবার তো আবার আপনার নতুন করে করছি কোর্সে ইনশাআল্লাহ অ্যাড স্যার এবার। করে দিছে না? জি স্যার। কোর্সে অ্যাড করে দিছে না আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানারে আপনাকে? কোর্সে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে করছে, আর একটা ফেসবুক গ্রুপে আছে স্যার, আমি তো কোনো গ্রুপে নাই। আপনি কোর্স অ্যাক্সেস পান নাই এখনো? কোর্স অ্যাক্সেস, হ্যাঁ স্যার, ওই যে ওয়েবসাইট থেকে, হ্যাঁ এটা পাইছি। হ্যাঁ, কোর্স দেখা শুরু করছেন? এখনো শুরু করিনি স্যার, আজকে পাইছি। হ্যাঁ, আপনার কথায় কিন্তু বোঝা যায় যে আপনি কোর্স দেখা শুরু করেন নাই। আপনি 22-এ জি ছিলেন, এখনো কিন্তু ওই একই অবস্থায় আছেন। ঠিক আছে, জি এইখান স্যার। থেকে জি বেরিয়ে আসতে হবে আপনি আজকে থেকে। আপনার কি, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসের আগে আপনাদের এই যে ব্লুপ্রিন্ট প্যাকেজ শেষ করতে হবে। কারণ আমি আচ্ছা। তাদেরকে নিয়ে আগাইতে চাই যাদের অলরেডি ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যারা ট্যাক্স প্রিনিয়ার ব্লুপ্রিন্ট প্যাকেজে আছে তাদের কিন্তু ইনকাম ট্যাক্স নিয়ে তেমন কোনো প্যারা নাই, তারা সব জানে। মোটামুটি 80% তাদের দখলে আছে। ঠিক আছে, তো এটা জি এটা কমপ্লিট করেন, দ্রুত এটা কমপ্লিট করেন, এখনই এটা শুরু করেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে মাহফুজ ইসলাম ভাই, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি,
আপনার ভিডিও স্যার, অনলাইন ক্লাসের প্রতি আমার একটা খুব ভালো ধারণা ছিল না, কিন্তু আপনার এই ভিডিও এবং লাইভ দুটোই এত লোভনীয়, মানে এত ভালো লাগে। আসলে ভিডিওটা একটা দেখে স্কিপ তো দূরের কথা, ওই ভিডিও 2-3 বার দেখতে ইচ্ছে করে। থ্যাংক তো ইউ। বোঝার জন্য তো এখন আমি গ্রুপ নিয়ে কথা বলছি, আমরা 4 নাম্বার গ্রুপ। জি তো আমাদের রাজ্জাক ভাইকে আমরা মানে ক্যাপ্টেন করে গত গ্রুপে আমরা করেছি। তো অনলাইনে এই যে গ্রুপ করে বা আপনি যেভাবে ভিডিও ক্লাসটা করেন, এটা যে কত কঠিন এটা আমরা ফেস করলাম। তো যাই হোক, এটা আমাদের একটা আছে। আমরা 2জন ক্লাসমেট, হুম। মোজাম্মেল 85 নাম্বার আইডি। তো আচ্ছা, হ্যাঁ। ও হচ্ছে এই 4 নাম্বার গ্রুপে আসতে চাচ্ছে। তো আচ্ছা, আপনাকে কি বলে এটা করেছে, মানে মেসেজও দিয়েছে না যে না, আইডি এভাবে নাম্বার মেসেজ না, 85। এভাবে মেসেজ না। দেখেন, আমি কিন্তু এখনো পর্যন্ত আপনাদের গ্রুপে কে কোন গ্রুপে আছেন জানি না। আমি প্রত্যেক গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেজটা আপনারা হয়তো এখনো দেখেন নাই, জানি না। আপনাদেরকে আমি লিস্ট চাইছি যে যা ধরেন গ্রুপ 4 কে লিডার আছে। আপনি বলছেন আব্দুর রাজ্জাক ভাই, ওকে। তিনি আমাকে একটা এক্সেল দিবেন, যেখানে এক্সেলের মধ্যে বলা থাকবে যে তাদের গ্রুপে কে কে আছে। তাইলে ওখানে মেম্বার আইডি করা গুলো আছে। দিয়ে দেবে। তাইলে আপনার মোজাম্মেল ভাইয়ের কথা বলছেন, তার আইডিটা ওখানে দিয়ে দেন, তাইলেই তো হয়ে জি। গেল। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। সাথে জি সাথে জি। আরো বলছি যে যদি এই গ্রুপে আরো কাউকে নিতে চান কিনা সেটাও আমাকে জানাবেন। যদি আরো কাউকে নিতে চান তাহলে আমি অ্যাড করে দিব, আদারওয়াইজ তাদেরকে অন্য গ্রুপে সেট করব। আরেকটা জিনিস যে গ্রুপে, হ্যাঁ, আপনি যেমন এই যে ক্লাসের একটা মেসেজ ইনশিওর করে দিচ্ছেন যে এই বিষয়ে বা এটা ক্লাস করব, তো গ্রুপেরও যে কিভাবে আমরা এটা মানে গ্রুপ সামনের নিয়ে দিকে আগাবো গ্রুপের প্ল্যান এই- গুলো আমি দিব, সমস্যা নাই। জি জি জি। প্রথম জি জি হচ্ছে আমাদের আপনাদের গ্রুপ মেম্বার এই জিনিসগুলো ঠিক করা। ঠিক জি আছে। এই জি। জিনিসগুলো ঠিক হয়ে গেলে দেন আমি প্ল্যানিং দিব। প্ল্যানিং মাথায় আছে, সমস্যা নাই। ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। যে ঠিক আছে, কারণ একটা কাজ যখন শুরু করছি প্ল্যানিং নিয়েই তো শুরু করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জামিল আখতার ইকবাল ভাই, আনমিউট করে কথা বলেন। জি, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আপনার ক্লাস আগে অনেক ভিডিও দেখেছি। আর আমি তো এখন এনরোলমেন্টে আছি আপনাদের সাথে। এখন আমি ঠিক সময় মতো আপনাদের এখানে অ্যাটেন্ডও করতে পারি না, কারণ আমার ফ্যাক্টরি অনেক দূরে, নারায়ণগঞ্জ। আমার আস্তে আস্তে হয়ে যায় 9:30 10টা কিলোমিটার। তারপরও আচ্ছা, গাড়িতে বসে যতক্ষণ পারি আপনাদের কথা শুনি আর কি। আজকেও তাই হলো, এইমাত্র পৌঁছেছি বাসায় আমি। আচ্ছা। কিন্তু আমি আপনাদের ক্লাস মোটামুটি চেষ্টা করি অ্যাটেন্ড করার। এখন আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি আপনার তো প্রতিটা ভিডিও ভালো, আমি সব বুঝি আল্লাহর রহমতে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে কোশ্চেন অ্যান্সার আসবে পরীক্ষার সময়, আপনি সেদিন একটা গল্পে গল্পে বলছিলেন যে আপনি যখন আহ, বাইরে পরীক্ষা দিয়েছেন, ইউকের একটা পরীক্ষা, হুম। তখন আপনি কিছু পয়েন্ট দিয়ে দিয়েছেন, আপনি ভালো মার্কস পেয়েছেন। জি, এখন এখানে তো হুবহু যদি মুখস্থ করতে হয় স্যার, এই সময় তো আর মুখস্থ করা সম্ভব না। না না, তো ওটা মুখস্থ কেন করবেন? আমি মুখস্থ করাই যাবে না, আপনি শুধুমাত্র থিম নিবেন। হ্যাঁ, আমরা কোনো মুখস্থর পথেই যাব না। এবং আমি সবচেয়ে হেট করি মুখস্থ জিনিসটাকে। আমার লাইফে আমি মুখস্থ করছি এরকম অবস্থা খুব কম ঘটছে। এবং আমার এই জন্য মানে মেমোরাইজিং পাওয়ারও খুব কম। স্যার, এই যে মনে করেন স্যার, একটা কোশ্চেন আসলো যে একজন একজন অফিসার, সে গাড়ি অফিস থেকে পায়, হ্যাঁ, তার জন্য কত টাকা ট্যাক্স আসবে, হুম। এই একটা কোশ্চেন। এখন আমি যদি ধারা লিখতে হবে, তার এগুলো সব লিখতে হবে না স্যার? আচ্ছা, এটার জন্য টেকনিক শিখাই দেব, সমস্যা নাই। আজকে ক্লাসটাও হয়তো যদি দেখতেন মোটামুটি কিছু টেকনিক আইডিয়া করতে পারতেন, বাট এই টেকনিকগুলো আমি শিখাই দেব আপনাদেরকে। আমি ঠিক আছে। আজকে পুরো ক্লাসটাই ছিলাম স্যার, রাস্তায় ছিলাম যদিও, জি কিন্তু ছিলাম, ক্লাসটাই ছিলাম, ভালো লাগছে। জি থ্যাংক ইউ স্যার, এটা জানার জন্য আর কি। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাপস ভাই, আনমিউট করে কথা বলেন।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি শুরুতে বলছিলেন যে এই ক্লাসটা সম্পর্কে, তো আমার এই আজকের ক্লাসটা সম্পর্কে ধারণা হচ্ছে যে পড়াশোনা করে কতটুকু কি করতে পারবো জানি না, কিন্তু আজকের ক্লাসটার পরিস্থিতি সম্পর্কে যে সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করছেন, এইটা আমার মনে হয় যে অনেক ভালো। ঠিক আছে, অর্থাৎ আমাদের বই পড়া বা জানার ক্ষেত্রে এইখানে আমরা 30% আগাই গেছি, বাকি 70% আমাদের করতে হবে। এইটুকুই স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কারো এই কোর্স নিয়ে কোনো কথাবার্তা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইসে কল দিতে পারবেন। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা। আচ্ছা, এরপরে আচ্ছা, তাপস ভাই কি কথা বলা শেষ? জি স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। জসিম উদ্দিন ভাই, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার আপনাকে। আপনি অনেক সুন্দর করে আপনার ক্লাসগুলোর উপস্থাপনা করেন। আপনার ক্লাসগুলো স্যার আসলে যে কেউ শুনলেই সহজেই বুঝতে পারে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি আপনার এখানে একটা কোর্স নিয়েছিলাম মনোট্যাক্স প্রিমিয়ার ব্লুপ্রিন্ট প্যাকেজ। জি, তো আমি আপনার ব্যাড কমস বিডি অ্যাপস ডাউনলোড করে আমি ওই ভিডিওগুলো দেখতাম, কিন্তু না, এখন অ্যাপসটা এখন নাই আমাদের। হ্যাঁ, এখন তাহলে হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে দেখবেন। ওয়েবসাইটের জন্য আপনাদেরকে বারবার মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা হয়তো করেন না, খেয়াল করেন না। এই যে হ্যাঁ স্যার। courses.vadconspiri.com, এই এই ওয়েবসাইটে আপনি জাস্ট এসে এখানে উপরে সাইন ইন অথবা লগ ইনে ক্লিক করে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে? আপনার যে যদি প্রবলেম ফেস করেন, এই যে নাম্বারটা দেওয়া আছে ডিসপ্লেতে, এই নাম্বারে কথা বললে আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর একটা বিষয় স্যার, আমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করি। জি, তো এই ক্ষেত্রে স্যার আমার এই যে আইটিভি পরীক্ষা দিতে গেলে কোনো জটিলতা তৈরি হবে কিনা স্যার, বিষয়টা একটু যদি আপনি বলতেন। আইটিপি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছেন? জি স্যার, করছি স্যার। আচ্ছা, আপনার এখানে যেটা বলা আছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি যখন পাশ যদি করেন, পাশ করার পরে মূল সনদ যখন নিতে যাবেন, তখন হচ্ছে আপনার মানে ওই ইয়া থেকে ইস্তফা দিতে হবে, এরকমের একটা কথা বলা আছে। জি স্যার, জি স্যার। এই ঠিক আছে? ক্ষেত্রে স্যার সলিউশন কি স্যার? না, এটার সলিউশন তো নাই। আইনে যেটা বলছে, আইনের কথার তো আর কোনো সলিউশন থাকে না। ঠিক আছে, আপনি আগে পরীক্ষা দেন, পাশ করেন, তারপরে আপনি যখন প্র্যাকটিস করতে চাইবেন বা ভালো মনে করবেন, দেন হচ্ছে আহ এগুলো নিয়ে কথা বলেন। সিক্রেট গ্রুপের লিংক এখানে না তো ভাই। সিক্রেট গ্রুপের লিংক হচ্ছে, আপনি তো আছেন সিক্রেট গ্রুপে সম্ভবত, তাপস ভাই। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো নিয়ে পরে করতে পারবেন। আগে হচ্ছে পরীক্ষা পাশ করেন, পাশ করার পরে যখন সনদ নিতে যাবেন তখন সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, মেহেদি হাসান ভাই, আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি আইটিপি এক্সামের পরীক্ষাটা দিব এবং পরবর্তীতে আবার বার কাউন্সিলের আমি পরীক্ষা দিব। সেই ক্ষেত্রে যদি আমি আইটিপি এক্সামে পাশ করে সার্টিফিকেট যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমার পরবর্তীতে কি বার কাউন্সিলের পরীক্ষায় কোনো সমস্যা হবে কিনা? না, এরকম তো আর কোনো নিয়ম জি, কানুন দেখি নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, বার কাউন্সিলে সময় যদি আমি কোনো চাকরি করি, সেই ক্ষেত্রে হচ্ছে চাকরি তো দেখানো যায় না, তাহলে অ্যাডমিট কার্ডই আসে না। সেজন্য আমি আইটিবি এক্সামে আমি আমার কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেটা আমি দেখাইনি। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? মনে হয় সমস্যা নাই, কারণ আপনি পরীক্ষা মানে চাকরি করেন না, এটা বুঝাইতে চাইছেন, তাই তো? জি, জি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, ওকে, সেজন্য আমি এটা এগুলা দেখাইনি। এগুলা তেমন কোনো ইস্যু না। ঠিক আছে, জি, ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ফাহমিদা হক, জি, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার ক্লাসটা আমার আসলে অনেক ভালো লাগে। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, ভাই আমি তো ওই যে সামনে বার কাউন্সিলের পরীক্ষা দিব,
তো আবার আইপিটি এক্সামের জন্য তো অ্যাপ্লাই করেছি, আপনার কোচিং এও ভর্তি হতে চাচ্ছি। তো আমার আসলে এতগুলা একসাথে পড়ার চাপ, কোনটাতে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো? প্রথম কথা এই হচ্ছে প্রশ্ন- আইটিপি পরীক্ষা যদি দিতে চান, আপনি হুম, ওই রকম মন মানসিকতা নিয়ে আজ যেহেতু রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, হ্যাঁ, একদম এনার্জেটিক ভাবে এখানে ফোকাস করবেন। যদি মনে হয় যে না, ফোকাস ঠিক মতো নিজে নিজে করতে পারবেন না, আমি বলবো আমাদের আইটিপি এক্সাম মাস্টার প্ল্যানারে আসতে পারেন। এটা খুবই এনার্জেটিক একটা জার্নি হবে। এখানে আমরা গ্রুপ ওয়াইজ বিভিন্ন রকম ভাবে মানে ত্রিমুখী এক্সারসাইজ করে আগাবো, ঠিক আছে? আর এটাকে কেন আপনি প্রিফার করবেন এই মুহূর্তে, কারণটা হচ্ছে পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হবে। কাজে আপনার প্রিপারেশন লেভেলে যদি ঘাটতি থাকে, পরীক্ষাটা আপনার জন্য টাফ হয়ে যেতে পারে। এক, দ্বিতীয়ত যে আপনি আপনার যদি এটাকে মানে একদম ইগনোর করতে চান, সেটা এক এক বিষয়। কিন্তু পরীক্ষাটা কিন্তু 5 বছর 7 বছর পর পর আসে। কাজেই এরকম একটা সুযোগ আপনি মিস করতে চাইবেন কিনা, এটাও একটা বিষয়, ঠিক আছে? আর এটা এমন কোনো বড় সাবজেক্ট না যে আপনি পারবেন না। আপনি যেটা করতে পারেন, প্রথম প্রিপারেশনটা মানে ম্যারাথন জার্নির জন্য একটা দৌড় উঠানোর যে প্রসেসটা, সেইটা যখন কমপ্লিট হবে, দেন হচ্ছে আপনি প্রতিদিন একটু রিভিশন দেন, যদি আরো বেশি সময় লাগে একটু রিভিশন দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মেইন থিমটা বোঝার জন্য খুব একটা জটিল হবে না, কিন্তু সেটার জন্য আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তো আমি বলবো আপনি প্রিপারেশন নেন, ভালো করে প্রিপারেশন নেন, আর যদি প্রয়োজন মনে করেন আমাদের মাস্টার প্ল্যানারে আসেন। জি, থ্যাংক ইউ। এবারে আর এইস খান, জি আপনি কথা বলেন। আনমিউট করে কথা বলেন, আর এইস খান। আচ্ছা, সম্ভবত উনি নাই। তারপরে হচ্ছে রেডমি, রেডমি নামে আছেন একজন, আনমিউট করে কথা বলেন। আনমিউট করে কথা বলেন। আচ্ছা, উনিও নাই। জি, আর এইস খান, আপনি আবার হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, যদি কারো তেমনই না থাকে আমরা বন্ধ করে দেব। আমরা সবাইকে এখন আনমিউট করে দিচ্ছি, যারা কথা বলতে চান জাস্ট মিউট আনমিউট হয়ে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আপনার কোর্স যে 9,999 টাকাতে কোর্স ক্রয় করে প্রায় 1 বছর আগে আমি কোর্সটা ক্রয় করেছিলাম। তো ভিডিওগুলো হয়তো আমি 60% দেখেছিলাম, তারপরে আর কন্টিনিউ করি নাই। আর আমি স্যার ওই যে আমি রেজিস্ট্রেশন করছিলাম আর কি, একটা সার্কুলার হয়েছিল না সরকারি ভাবে পরীক্ষার জন্য, জি, রেজিস্ট্রেশন করছিলাম। এখন স্যার আমি কি এখন পরীক্ষাটা যে বললেন যে হবে, এটা কি এই পরীক্ষাই নাকি স্যার? না না, এটা অন্য পরীক্ষা, এটা হচ্ছে আইটিপি পরীক্ষা। এটার জন্য রেজিস্ট্রেশন করেন নাই, তাই তো? জি না স্যার, না একটা তাইলে স্যার এই যে সরকারি ভাবে একটা হয়েছিল না, আপনি বলছেন যে এটা এখন আর হবে না, স্থগিত হয়ে গেছে, ওইটা কোনটা স্যার? ওইটা হচ্ছে টিআরপি, এইটা হচ্ছে আইটিপি। ও আচ্ছা স্যার, জি জি টিআরপির আচ্ছা স্যার, অ্যাডভান্স ভার্সন হচ্ছে আইটিপি, ঠিক আছে? জি স্যার, জি, জি স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি জাহাঙ্গীর আলম বলছিলাম যে আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে ওই টিন সার্টিফিকেটের কথা যে বললেন, ওটা কি আমাদের পরীক্ষার আগে প্রস্তুত রাখতে হবে নাকি পরে করলে হবে? এটা তো প্রস্তুত রাখাই উচিত। আর ভাইবা হইতে হইতে তো আপনার সময় লাগবে। ভাইবা হইতে সময় লাগবে না? তো সময় লাগলে তখন কিন্তু আমরা 30শে নভেম্বরের ওইখানে সার্কুলারে স্পষ্ট লেখা আছে, দেখেন যে কর দিবসের মধ্যে আপনার কিন্তু রিটার্ন দাখিল করতে হবে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? কাজে আর দুই নম্বর, এই জিনিসগুলো রেডি রাখবেন, এগুলো নিয়ে ই করবেন না। আচ্ছা যাই হোক, আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমি শুধু হচ্ছে আমি তো হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, মানে আমি চাচ্ছিলাম যে মানে শুধু করে যে মানে আয় করের যে
রিলেটেড যে কোর্স এটা আর কি মানে করতে চাচ্ছিলাম আর কি, এটার সুযোগ আছে কিনা? মানে ওই ট্যাক্স প্রিমিয়ার ব্লুপ্রিন্ট এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি অন্যগুলাতে আমি পারি আর কি, মানে আমার কনফিডেন্স ভালো আছে, শুধু খালি মানে আইকরের যে সেকশনটা আছে ওইটা আর কি জ্ঞান অর্জন করতে চাচ্ছি আর কি। না, আমাদের যে সিস্টেম, আমাদের সাথে থাকতে হলে আমাদের সিস্টেমের মধ্যেই আসতে হবে, অন্য কোনো সুযোগ নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল স্যার। জি বলেন। স্যার আমরা যে স্যার ইটিন দাখিল করবো স্যার, এটা কি জিরো রিটার্ন দাখিল করবো স্যার? জিরো রিটার্ন বলতে আমি কিছু জানি না ভাই। জিরো রিটার্ন বলতে কি আছে আমার জানা নাই। জিরো রিটার্ন বলতে অনেকে বলেন যে তাদের ট্যাক্স আয় নাই, তো আয় না থাকলে আপনার আয় নাই দাখিল করবেন, সমস্যা নাই। তো ট্যাক্স মানে ট্যাক্স রিটার্ন দাখিল করলেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে এমন তো কোনো কথা নাই। আপনার ট্যাক্সেবল ইনকাম থাকলে আপনি ট্যাক্স দিবেন, আদারওয়াইজ তো আপনাকে ট্যাক্স দিতে হবে না। না স্যার, ট্যাক্সেবল স্যার ইনকাম তেমন নাই স্যার, এই জন্য স্যার বলছি স্যার। জি জি, পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি জি, আর কেউ কথা বলবেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার থ্যাংক ইউ, আপনার এই কোর্সটা আজকে যে ক্লাসটা করলাম খুব ভালো লাগলো। তো স্যার আমি একটা কোশ্চেন ছিল আর কি। জি স্যার কোশ্চেনটা হলো যে এখানে যে আয়কর আইনগুলা আছে এখানে, আর পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে অ্যান্সার গুলা কি আইনের ভাষায় লিখতে হবে হুবহু, নাকি আমি যদি আমার মতো করে মূল জিনিসটা বুঝাই বলতে পারি? অ্যান্সারটা আপনি আপনার মতো করে লিখবেন, এটাই আচ্ছা, হচ্ছে যেমন ধরেন, সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে যে অনেক কথা আছে যে একেবারে বইয়ের ভাষা তো স্যার লেখা একটু না না, অসম্ভব বইয়ের হয়ে যাবে। ভাষায় লেখা মানে হচ্ছে আপনি নকল করতেছেন। ঠিক আছে? সেই জন্য স্যার, এই জন্যই বললাম আর কি, ধরেন ধারাটা তো ধরেন সবকিছুতেই আছে। আপনি কথার ধারাটা কথা। নেন, ধারাটা নিয়ে আছে, তারপর হচ্ছে আপনার মতো লেখেন। ঠিক আছে? আচ্ছা এখানে স্যার, কিছু একটা জিনিস কৌশল শেয়ার আছে, করি। এখানে কিছু হ্যাঁ কৌশল আছে। এই কৌশলগুলো হচ্ছে আপনি ধারায় মানে কোটেড করা, আর একটা হচ্ছে নিজের ভাষায় লেখা। বা এই সাইটগুলো কাদের? তো আপনি নিজের ভাষায় লিখবেন, এবং আপনার লেখনীর মধ্যে যাতে সেইটাই প্রকাশ পায় যে আপনি সরাসরি আইনের কথা লেখেন নাই, আপনি নিজের ভাষায় লিখছেন। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন, জি বলেন। আজকের ক্লাসটা আমি ভালো করে ইয়া করতে পারি না, আমার জানা দরকার না, নাকি এটা জানা হচ্ছে এটাই আজকে আজকের ক্লাসটা ইউটিউবে লাইভ হয়েছে, ইউটিউব থেকে দেখতে পারবেন ভাই। যা সাউন্ড হইলে তাইলে আর ই করেন না। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর কারো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন, আদারওয়াইজ আমরা স্যার বন্ধ। একটু কথা ছিল যে, জি জি বলেন। হ্যালো, জি বলেন। হ্যাঁ স্যার, ওই যে বলতে চাচ্ছিলাম যে একটু আগে যে ইয়ের ভাষাটা কি যেভাবে লিখবো, ধরেন আইনে বলা আছে কোন একটা ধারায় যে নির্দিষ্ট করা আছে যে এত এত নাম্বার ধারায় এই কথাটা বলা আছে, আমি যদি ধারাটা মনে না থাকে তখন যদি বলি যে আহ, এই আইনের অধীনে বলা আছে ভাই এইগুলাই টেকনিক, এইগুলাই টেকনিক। ঠিক আছে? আপনি আপনার টেকনিকের সর্বোচ্চ ব্যবহার করবেন। আপনার আইনের ধারাটা মনে নাই, এখন যদি ভুল একটা ধারা দিয়ে দেন তাহলে তো গোল্লা। তাহলে আপনি কি করবেন, যে আয়কর আইনে বলা আছে এরকম বলেন। আপনি যখন যত স্পেসিফিক থাকবেন তত আপনার ভালো। আপনি যদি ধারা উল্লেখ করে কথা বলতে পারেন খুবই ভালো, পারছেন না তাহলে ওর পাশাপাশি থাকেন। যেমন আমি আপনাদেরকে দেখাই যে অংশ আছে, অধ্যায় আছে। যদি আপনি বলেন যে আয়কর আইনের এত অংশ, এত অধ্যায়, একটা জিনিস অধ্যায়ের আন্ডারে আবার ধারা, তাহলে আপনি যত স্পেসিফিক থাকবেন তত ভালো। স্পেসিফিক মনে নাই, তার আগেরটা দেখেন, সেটা মনে নাই, তার আগেরটা দেখেন, সেটা মনে নাই, আয়কর আইন বইলে দেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি আপু, আপু সম্ভবত কথা বলা শুরু করছিলেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে ওই যে টিআরপি পরীক্ষার সময় জি রিটার্ন সাবমিট করেছিলাম, তো জি। এটা তো 1 বছর হয় নাই, আমার কি আবার করতে হবে? আপনি কি আইটিপি পরীক্ষার জন্য আবেদন করছেন? জি। আচ্ছা, ভালো। আর এখন কি নিয়ে কথা বলছেন, আমাদের কোর্সের কথা? আমি না, আমি বলতে চাচ্ছি যে আমি যখন টিআরপি পরীক্ষার
পরীক্ষার আগে রিটার্ন সাবমিট করতে হবে? রিটার্ন প্রতি বছর দাখিল করতে হবে, এটা এখানে কোনো যদি কিন্তু নাই, রিটার্ন না প্রতি না বছর আমি দাখিল করতে হবে। রিটার্ন ওইটা তো 1 বছর হয় নাই। না 1 বছর হয় নাই, কিন্তু আপনার এই নভেম্বরের রিটার্ন আপনি দাখিল করবেন না? ও জি জি জি, বুঝতে পারছি। জি, আচ্ছা thank you. থ্যাংক ইউ। আচ্ছা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যার, জি আপনাকে শুরুতেই অনেক ধন্যবাদ যে এরকম ফ্রি সেশন দেওয়ার জন্য, কারণ আমরা নতুন বা জানি না, অনেক কিছু জানার এবং শেখার আছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর স্যার, আপনি এমন ফ্রি ক্লাস যদি আরো 1-2টা দেওয়া যেত স্যার, বা কিছু সাজেশন যদি পরীক্ষার আগে আমাদের একটু দিতেন স্যার, যারা আমরা করতে পারতেছি, এনরোল করতে পারতেছি না স্যার, একটু উপকার হতো স্যার আমাদের জন্য। আমরা তো বললাম যে 3টে মাস্টার ক্লাস হবে, আজকে একটা, আগামী সোমবারে একটা, দেন হচ্ছে একটা হচ্ছে আপনাদের মডেল টেস্ট হবে। হ্যাঁ, তো চেষ্টা করব আমরা যতটুকু পারি তারপরে হেল্প করার। আপনার তরফ থেকে যদি স্যার আরেকটু স্যার করা যায়, একটা ক্লাস বাড়ানো, বা আপনার তরফ থেকে যতটুকু আপনি দিতে পারেন স্যার আমাদের জন্য ঠিক আছে, অনেক। ঠিক আছে, ঠিক আছে। আর আর কারো কোনো কথা আছে? যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অলমোস্ট 300+ পার্টিসিপেন্ট ছিলেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।